ওকে, তো আজকে আমাদের টপিক ছিল যে আমরা অনলাইন ফ্রিল্যান্সিং বলেন আর হচ্ছে যে আমাদের অনলাইন ট্রানজাকশন বলেন, আমাদের ব্যক্তিগত লাইফ বা হচ্ছে আমাদের ফ্রিল্যান্স কেরিয়ার বা হচ্ছে আমাদের বিজনেস পারপোজ, যেটাই হোক না কেন, আমরা দেশের বাইরের ট্রানজাকশন অ্যান্ড হচ্ছে যে দেশের ভিতরের ট্রানজাকশন, ঠিক আছে, দেশের বাইরে দেশের ভিতরে আপনি যদি অনলাইন ট্রানজাকশন করতে চান এগুলো ইউজ করা যায়। তো অনলাইন ট্রানজাকশনের জন্য, ঠিক আছে, যতগুলো মেথড আছে আমরা হচ্ছে আজকে একটু ডিফাইন হব, ঠিক আছে। কারণ আমাদের মধ্যে অনেকে হচ্ছে যে এই যে কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো হচ্ছে যে আমাদের আসলে মাথায় ঢুকে না, ঠিক আছে। ঢুকে না বলতে অনেকে আমরা জানি, অনেকে এটা ইনফরমেশন জানি, অনেকে এটা প্রপারলি জানি না, ঠিক আছে। তো আজকে হচ্ছে যে আমি আপনাদের সাথে একটু স্ক্রিন আমার শেয়ার করব, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করব, যাতে হচ্ছে আপনারা প্রপারলি এই কার্ড নিয়ে দেন হচ্ছে অনলাইন ট্রানজাকশন নিয়ে এন্ড সম্পূর্ণ এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আপনারা অ্যাক্টিভ হয়ে যান বা হচ্ছে আপনারা অবগত হন, ঠিক আছে। তো যত রকমের প্রশ্ন আছে আপনারা ইনস্ট্যান্ট করবেন এন্ড কিভাবে এগুলা কিভাবে কি করতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আমাদের অনলাইন ট্রানজাকশনের কিছু কোম্পানি আছে অনলাইন ট্রানজাকশনের জন্য। এখানে যেগুলো আছে বেশি, এর মধ্যে কিছু কিছু হচ্ছে যে আপনারা অনেক পরিচিত তাদের সাথে, ইভেন আমার থেকে তাদের নাম আপনি বেশি জানেন, তো এখানে অনেকই আছে। তো যাই হোক, অনলাইনের টাইম একটু পরে আসতেছি। অনলাইনে একটু পরে আসার কারণ হচ্ছে আমি মূলত হচ্ছে আগে আপনাদের একটু কার্ড সম্বন্ধে আইডিয়া দিই, কি বলেন? ডুয়েল কারেন্সি কার্ড যেটা বলা হয়। জি। জি ভাই। ভাই যাদের এনআইডি বা পাসওয়ার্ড নেই তারা কি এই অ্যাকাউন্ট গুলো খুলতে পারবে? আমি বলি, তারপরে শেষ করো। সব আসতে আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, সবই বলবো স্টেপ বাই স্টেপ। তো যেটা হচ্ছে যে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড, যেটাকে হচ্ছে মাস্টার কার্ড বলে, ভিসা কার্ড বলে, ঠিক আছে, এএমএক্স কার্ড বলা হয়, দেন হচ্ছে ডিসকভারি মানি, আরো কিছু আছে। তবে বাংলাদেশে ফেমাস হচ্ছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, এএমএক্স কার্ড, ঠিক আছে। এখন বুঝলাম ভাই, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এমএস কার্ড আমার বোঝা হয়েছে, কিন্তু এর মধ্যে যে আবার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, এগুলো আবার কি? প্রিপেড কার্ড তো অনেকে নামও শুনেন না, আজকে হয়তো আমি মুখে বললাম প্রিপেড কার্ড, ঠিক আছে। প্রিপেড কার্ড কেউ শুনছেন এর আগে? জি ভাইয়া। তো এখানে আমাদের কিছু কথা, সেটা হচ্ছে যে আমাদের যে ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড হচ্ছে যে আপনার ওই মাস্টার কার্ড হতে পারে, ভিসা কার্ড হতে পারে, এএমএক্স কার্ডও হতে পারে। আচ্ছা, মাস্টার কার্ড, ভিসা কার্ড আর এমএক্স, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার মাস্টার কার্ড, ভিসা, এমএক্স, এগুলো হচ্ছে আপনার এক একটা কোম্পানি যারা হচ্ছে ডুয়েল কারেন্সি সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। মাস্টার কার্ড একটা কোম্পানি, এমএক্স একটা কোম্পানি, এমএক্স এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, ঠিক আছে। এমএক্স এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, আমেরিকান মানি এক্সপ্রেস, এটা এক্সপ্রেস, এটা হচ্ছে যে আপনার এমএক্স এর ফুল মিনিং। তো এখানে হচ্ছে যে আপনার এমএক্স কোম্পানি, এটা হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি সার্ভিস প্রোভাইড করে। দেন ভিসা, উনিও হচ্ছে ডুয়াল কারেন্সি সার্ভিস প্রোভাইড করে। মাস্টার কার্ড, এটাও একটা কোম্পানি যে হচ্ছে আপনার ডুয়াল কারেন্সি সার্ভিস প্রোভাইড করে, কিন্তু এদের আসলে নিজস্ব কোনো ব্যাংক নেই বা নিজস্ব কোনো লেনদেনের জন্য প্রতিষ্ঠান নেই। এরা হচ্ছে যে বিভিন্ন দেশে যারা সার্ভিস প্রোভাইডটা করে ওই দেশের স্থানীয় ব্যাংকের সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে তাদের এই সার্ভিসটা তাদের মাধ্যমে গ্রাহকদের দেয়, ঠিক আছে। ব্যাপারটা জি ক্লিয়ার? ভাইয়া। জি ভাই। জি। তো এই তিনটা কোম্পানি আরো আছে, আমি বাংলাদেশের জন্য তিনটে আছে, আমি তাদেরটাই হচ্ছে ডিসক্রাইব করে ডিফাইন করতেছি আর কি। তো এখানে এই তিনটা কোম্পানি হচ্ছে আপনার বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হয়ে হচ্ছে যে তাদের সাথে চুক্তি করে আমাদেরকে কার্ড দিচ্ছে বা হচ্ছে যে আমাকে সার্ভিস দিচ্ছে ডুয়াল কারেন্সি। এন্ড এই ডুয়াল কারেন্সির জন্য হচ্ছে তারা সম্পূর্ণ লাইবিলিটি বহন করে বা হচ্ছে তারাই সবকিছু করে। তো এখানে আপনার এই ডুয়াল কারেন্সির মধ্যে এই মাস্টার কার্ড, ভিসা কার্ড এন্ড এমএস কার্ডের তিনটা ক্যাটাগরি আছে, ঠিক আছে। তিনটা ক্যাটাগরি হচ্ছে, একটা ক্রেডিট, একটা ডেবিট আর একটা হচ্ছে প্রিপেইড, ঠিক আছে। প্রিপেইডটা হচ্ছে আপনার যা ভরবেন, মানে আগে ঢুকাবেন, তারপর হচ্ছে আগে আপনি রিচার্জ করবেন, তারপর হচ্ছে আপনি ইউজ করবেন, ঠিক আছে। ক্রেডিটটা হচ্ছে আপনি
যে টাকা আপনার আছে আপনি জমা অতিরিক্ত তুলতে পারবেন, ঠিক আছে, একটা লিমিট থাকে। এটা হচ্ছে আপনার ট্রানজাকশনের উপর ডিপেন্ড করবে, হচ্ছে আপনার আর্নিং এর উপর, আপনার পেশার উপর ডিপেন্ড করে ব্যাংক থেকে দেওয়া হয়। সেটা হচ্ছে যে আপনাকে আহ, সাধারণত 50,000 টাকা সবাই পায়, মোটামুটি 50,000 টাকা লেভেল তো সবাই পায়, কিন্তু এর বেশি হচ্ছে যে আপনার আহ, ই করা হয়, ঠিক আছে, এর বেশি আপনি চাইলে নিতে পারবেন। তো মাস্টার কার্ডেরও ক্রেডিট কার্ড হয়, ভিসা কার্ডেরও ক্রেডিট কার্ড হয়, আর এমএক্স কোম্পানিরও ক্রেডিট কার্ড হয়, ঠিক আছে। তারা হচ্ছে আপনাকে জমাতিরিক্ত তোলার একটা সুবিধা দিবে, মানে যেটা হচ্ছে যে আমরা ধরেন ইনস্ট্যান্ট দরকার পড়লো নিয়ে নিলেন, পরে হচ্ছে যে আবার আপনি এটা হচ্ছে আপনি ব্যাংকে যখন ট্রানজাকশন করুন আপনাকে কিছু কিছু কেটে নিবে, এরকম আর কি, ঠিক আছে। তা আমরা হচ্ছে যে এরপর হচ্ছে ভিসা কার্ড, সরি ডেবিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে আপনি যে টাকা জমা রাখছেন সেটাই ইউজ করতে পারবেন, ঠিক আছে, এর বেশি ইউজ করতে পারবেন না, তবে এখানে একটু ভালো অ্যামাউন্ট জমা রাখতে হয়। তো এখন বলেন ভাই, ডেবিট কার্ড আর প্রিপেড কার্ডের ভিতরে তফাৎ কি? কারণ প্রিপেডে হচ্ছে আগে রিচার্জ করতে হয়, ডেবিটেও যা থাকবে তাই, এর বেশি ইউজ করা যাবে না, ঠিক আছে। তো তফাৎটা কি, দেখি কি একটা আইডিয়া করতে বলতে বলতে পারেন তফাৎটা কি? তো এখানে হচ্ছে যে ডেবিট কার্ডের একটু তফাৎ আর প্রিপেড আর হচ্ছে ডেবিট কার্ডের একটা তফাৎ হচ্ছে, আপনার ডেবিট কার্ডের জন্য যখন আপনি অ্যাপ্লাই করতেছেন, সেটা মাস্টার কার্ড কোম্পানির হোক, সেটা ভিসা কার্ড কোম্পানির হোক, সেটা এমএস কোম্পানির হোক, ঠিক আছে, আপনি যখন অ্যাপ্লাই করতেছেন তখন হচ্ছে যে আপনাকে ওই ব্যাংকে একটা স্বতন্ত্র অ্যাকাউন্ট থাকা লাগে, ঠিক আছে, আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে বা করতে হবে, ঠিক আছে। আপনার ওইখানে একটা ব্যাংক অ্যাড করা আছে, যেটা হচ্ছে ব্যাংক আপনার লাইবিলিটি নিবে, মানে আপনার দায়ভার নিবে, কিন্তু প্রিপেড কার্ডের আসলে তেমন কোনো দায়ভার নাই। কারণ হচ্ছে প্রিপেড কার্ডটা হচ্ছে সরাসরি জাস্ট ওই কোম্পানি থেকে আপনার ব্যাংকের নামে, নামটা হচ্ছে জাস্ট শো অফ থাকে, কিন্তু ডিরেক্টলি হচ্ছে কোম্পানির সাথে আপনার এই প্রিপেড কার্ডটা অ্যাডজাস্ট করা থাকে। এটা হচ্ছে যে আপনি যখন টাকা রিচার্জ করতেছেন তখন হচ্ছে ডিরেক্টলি তাদের কোম্পানিতে টাকাটা রিচার্জ হয়, এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টে যায় না, ঠিক আছে। আর আপনার ডেবিট কার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার টাকাটা আগে ব্যাংক অ্যাকাউন্টে যাবে, ওখান থেকে হচ্ছে কনভার্ট করে হচ্ছে আপনার ই হবে, ঠিক আছে। আমার কি বলে, আপনার ওই মাস্টার কার্ড বলেন, এটা হচ্ছে যে কারেন্সিতে চেঞ্জ হবে, আপনাকে হচ্ছে আগে ব্যাংকে টাকাটা দিতে হবে, ঠিক আছে। তো ওইটার সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত থাকে। তো আমাদের অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে, ঠিক আছে, ট্রাস্টেড, সবচাইতে হচ্ছে ট্রাস্টেড আপনার ক্রেডিট কার্ড, যেটা হচ্ছে যে কোনো জায়গায় আপনাকে নিবে। মানে এই ক্রেডিট কার্ডের যে ডুয়াল কারেন্সি আছে, সেটা আপনি এমএক্স নেন, মাস্টার কার্ড নেন বা ভিসা নেন, সেটা হচ্ছে যে সবচাইতে ট্রাস্টেড। ওকে, ট্রাস্টেড কারণ হচ্ছে আপনাকে সব সফটওয়্যার কোম্পানি, বিশেষ করে আমাদের গুগল, আপনার এই ক্রেডিট কার্ডটাকে প্রায়োরিটি দেয়, ক্রেডিট কার্ড ডেবিট কার্ডকে প্রায়োরিটি দেয়। তারা হচ্ছে যে প্রিপেড কার্ডে কোনো পেমেন্ট তারা নেয় না, বুঝতে পারছেন? তারা কি প্রিপেড কার্ডে কোনো পেমেন্ট তারা নেয় না, ঠিক আছে। এখন বলেন ভাই, প্রিপেড ডেবিট ক্রেডিট কি বলতেছেন, আমার তো সব মাথার উপর দিয়ে যাইতেছে, আমার কোনটা লাগবে সেটা আগে কোন, তারপরে বুঝি, তাই না? এরকম মনে হইতেছে? এরকম কি আপনাদের মনে হচ্ছে? জি ভাইয়া, মানে কোনটা লাগবে আমাদের? আসলে হচ্ছে এটাই মনে হচ্ছে যে আমার আসলে কোনটা লাগবে। তো দেখেন, যখন আমি হচ্ছে যে নিজের জন্য করতে চাইতেছিলাম, তখন হচ্ছে এটা আমার হিউজ পরিমাণ হচ্ছে মানে রিসার্চ করতে হয়েছে, ঠিক আছে। রিসার্চ করতে হয়েছে বলতে রীতিমতো এইগুলা চিপসেট থেকে শুরু করে আরো সিকিউরিটি লেভেল যা আছে, ঠিক আছে, সব হচ্ছে যে আমি রিসার্চ করছি, কারণ হচ্ছে যে আমার লাগবে। তো এখন আমি যখন নিতেছিলাম তখন আমাকে কেউ ইনফরমেশন দিতে পারতেছিল না আসলে আমার কোনটা দরকার, ঠিক আছে। তো দেখেন, এখন আপনার কোনটা দরকার সেটা ডিসক্রাইব করতেছি, দরকার হলে বাকি ইনফরমেশন গুলো একটা পরে আগে ডিসক্রাইব করি যে আপনার কোনটা দরকার, ঠিক আছে। আপনি অনলাইন থেকে শপিং করবেন, অ্যাজ লাইক সফটওয়্যার পারচেজ, অ্যাজ লাইক অনলাইন শপিং, যেটা হতে পারে আপনি এনি কাইন্ড অফ শপিং, ঠিক আছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রিপেড কার্ডটা চলে, এটাকে শপিং কার্ডও বলা হয়, ঠিক আছে। এটা প্রিপেড কার্ডও, এটাকে শপিং কার্ডও বলা হয়, অসুবিধা হয় না। তো
আপনি হচ্ছে যে ওই প্রিপেড কার্ডটা নিলে আপনি যে পরিমাণ টাকা লোড করবেন সেটা হচ্ছে বাংলাতে লোড করবেন, বাংলা টাকায়, বাংলা কারেন্সিতে, মানে হচ্ছে বিডিটিতে। আপনি সেটা হচ্ছে ইউএসডি তে কনভার্টেবল পাবেন। তো আপনি যদি চান সেটাকে ক্যাটও করে নিতে পারেন, মানে কানাডিয়ান ডলার। ঠিক আছে, চাইলে আরো দুই একটা কারেন্সি আছে মেবি, ওগুলো অ্যাড করা যায়। আপনি স্পেশালি যদি চান ওগুলো অ্যাড করতে পারবেন। তো আসলে আমার এটা তো নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে ইউএসডি, তাই না? আমার তো ইউএসডি লাগে, তো সে কারণে সবাই ইউএসডি নেয়। তো এখন আপনার লাগার ক্ষেত্রে হচ্ছে আপনার ইউজের উপরে ডিপেন্ড করতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন ভাই আমি এমন একটা কার্ড চাই আমার কোনো মানে কোথাও যেন আমি না আটকাই, আমার যে কোনো সময় যে কোনো জায়গায় পেমেন্ট করতে হইতে পারে, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে হচ্ছে আপনার জন্য বেস্ট হবে ক্রেডিট কার্ড। কারণ এতে হচ্ছে আপনার কোনো পালা ধরা নাই, আপনি সব জায়গায় র্যান্ডমলি ইউজ করতে পারেন কোনো প্রেশার ছাড়াই, ঠিক আছে, কোনো হেজিটেশন ছাড়াই আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে আপনার এই ক্রেডিট কার্ডটা নেওয়ার জন্য হচ্ছে আপনাকে এককালীন কিছু টাকা ব্যাংকে জমা রাখতে হয়, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দুইটার জন্য প্রায় অ্যামাউন্টটা 50,000। ওকে, সর্বনিম্ন। আমি কয়েকটা ব্যাংক, আসলে ব্যাংকের নাম বলবো না, আমি কয়েকটা ব্যাংক যাচাই করে দেখছি যে 50,000 হচ্ছে তাদের জমা দিতে হয়, ঠিক আছে। তো 50,000 জমা দিয়ে তো আর আপনি শৌখিনতা করবেন না, তাই না? আপনাকে এরপর শৌখিনতার ইচ্ছা থাকবে যে ভাই আমি যেখানে মন চায় সেখানে ইউজ করতে পারবো, এরকম একটা কার্ড আমার লাগবে? আশা করি না এরকম। এটা আসলে শৌখিনতা না, এটাকে অপচয় বলা যায় দিদি। আপনার যদি না লাগে আপনি কেন নিবেন বলেন? জি ভাইয়া। আপনার যদি না লাগে কেন নেবেন? আপনার হচ্ছে যে ইনস্ট্যান্ট কিছু জায়গা দরকার হচ্ছে, তার জন্য যদি আপনার প্রিপেড কার্ডে চলে যায় আপনি প্রিপেড কার্ডই নেন, অসুবিধা কি? আপনার ডেবিট কার্ডে তো আর হচ্ছে যে টাকাটা লোড করতেছেন, ক্রেডিট কার্ডে টাকাটা লোড করতেছেন, এগুলো তো আসলে ইয়ের বাইরে, ঠিক আছে। তো আমার হচ্ছে যে অলমোস্ট আমাদের অনলাইন ট্রানজাকশনের মেইন যে পার্ট, আমাদের ক্রেডিট ডেবিট কার্ড নেওয়ার মেইন যে পার্ট, সেটা হচ্ছে যে আমাদের গুগল গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর নাম তো আমি শুনছি, আমরা তো বলছি তাই না? ওই যে দেখাইছিলাম না, ওয়েবসাইট গুলো অ্যাড লেখা থাকে উপরে, জি ভাইয়া। সবার এক নাম্বার থাকে। তো এই অ্যাড গুলো করার জন্য হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মাস্ট, ঠিক আছে। আপনি ক্রেডিট অথবা ডেবিট কার্ড ছাড়া অ্যাডভার্টাইজ করতে পার মানে হচ্ছে গুগল অ্যাডস দিতে পারবেন না। সেটা আপনার মাস্টার কার্ড হোক, ভিসা কার্ড হোক, এমএক্স কার্ড হোক, আর দুনিয়ার যে কোনো ক্যাটাগরির কার্ড হোক, গুগল সব ক্যাটাগরির কার্ড নিবে। কিন্তু যে কোনো কোম্পানির কার্ড নেবে, কিন্তু কার্ডের ক্যাটাগরি হতে হবে আপনার ক্রেডিট অথবা ডেবিট। তো এখন দেখেন একটা জিনিস এক্সপ্লেন করলাম, সেটা হচ্ছে কোম্পানি যা মন চায় তা হতে পারে, ঠিক আছে। মাস্টার কার্ড, ভিসা কার্ড, এমএক্স এগুলো হচ্ছে কোম্পানির নাম, আর আপনার ক্রেডিট ডেবিট প্রিপেড এগুলো হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্যাটাগরি বা হচ্ছে কার্ডের ক্যাটাগরি বলা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। তো এখানে দেখেন আপনি যখন গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন তখন এর হিসাব হচ্ছে পরে। এখন আপনি গুগল অ্যাডস দিয়ে যদি কাজ করতে চান, আপনাকে মাস্ট বি হচ্ছে এসইও থেকে শুরু করে আরো যে কাজগুলো আছে এগুলোতে এক্সপার্ট হতে হবে। কারণ যদি আপনি এক্সপার্ট হতে না পারেন তাহলে হচ্ছে আপনি গুগলে অ্যাডসটা হচ্ছে ওইরকম ভাবে পরিচালনা করতে পারবেন। আরে ভাই অ্যাড তো সবাই দিতে পারে, আমি তো ফেসবুকে অ্যাডভার্টাইজ দেখাই দিচ্ছি, এখন হচ্ছে আপনি একটু নাড়াচাড়া করলে আপনি অ্যাডভার্টাইজ দিয়ে দিতে পারবেন। অ্যাডভার্টাইজ হবে কিন্তু কাঙ্ক্ষিত যে অডিয়েন্স গুলো আছে তাদের কাছে পৌঁছাবে না, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো তাদের কাছে পৌঁছানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, ওই এসইও। অডিয়েন্স গুলো নিয়ে রিসার্চ করতে হবে, ওদের সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে, ঘাটতে হবে। তারপর হচ্ছে যে আপনি ওদেরকে লিস্ট করতে পারবেন যে আমি এদের এদের টার্গেট করলাম, এদের এদের কাছে যাব। আর যদি সেটা আপনি সিলেক্ট করতে না পারেন তাহলে হচ্ছে আপনার টাকাগুলো কি ফাও যাইতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো জি ভাইয়া। ফেসবুক অ্যাডভার্টাইজের ক্ষেত্রে ব্যাপারটা একটু ইজি। ইজি কেন? সেটা হচ্ছে যে আপনার হিউজ কোনো পেমেন্ট হয় না, $5, $10, $20, ঠিক আছে, কিংবা $25, $30, এর বেশি হচ্ছে যে আমাদের সচরাচর কাজ আসে না। এর চেয়ে বেশি যারা হচ্ছে ইনভেস্ট করে বা হচ্ছে অ্যাডভার্টাইজ করে, এর চেয়ে বেশি যারা ইনভেস্ট অ্যাডভার্টাইজ করে তারা হচ্ছে যে আপনার নিজেদের লোক রেখে বা নিজেরাই জানে এরকম ভাবে তারা করে, ঠিক আছে, এছাড়া আমি দেখি না। কিন্তু গুগলে যখন আপনি অ্যাডভার্টাইজ করতে যাচ্ছেন, আমি তো ফেসবুকে বলতেছিলাম 5 দিন 4 দিন 1 সপ্তাহের জন্য $30 $25, আর আপনার গুগলে যখন আপনার একটা ভালো কিওয়ার্ডের উপরে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে রাখতে চান
তখন আপনাকে পার ডে খরচ করতে হতে পারে 35 থেকে $150। সর্বনিম্ন 35 to 40 থেকে $150। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি বললাম 35-40 থেকে একটানে $150 সর্বনিম্ন। এটা হচ্ছে আপনার পার ডে, ঠিক আছে, পার ডে। তো অবশ্যই বুঝতে পারতেছেন যখন বায়ার আপনাকে পার ডে যদি $150 পেমেন্ট করে বা $100 ধরেন আপনাকে গুগল অ্যাডভার্টাইজের জন্য পেমেন্ট করতেছে, আর যদি তার ওয়েবসাইট ওইগুলোর উপরে র্যাঙ্কে না থাকে বা হচ্ছে 1 নম্বরে না থাকে, তাহলে আপনার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেন। বুঝতে পারছেন? আপনারা কি ব্যাপারটা বুঝতে পারতেছেন? জি ভাই বলুন। তো এইখানে হচ্ছে যে এই ব্যাপারটা। তো এখন আমার তো গুগল অ্যাডসেন্স অ্যাডস দেওয়ার জন্য এখনই আমি কোয়ালিফাইড না। আপনি হচ্ছে যদি আপনার কাছে যখন টাকা অ্যাভেলেবল হবে, আপনি হচ্ছে অনলাইন থেকে ট্রানজাকশন করছেন বা হচ্ছে অর্ডার নিছেন, কাজ করছেন, এখন আপনার হাতে টাকা আছে, এখন হচ্ছে আপনি যদি একটা কার্ড নেন, ক্রেডিট কার্ড নেন, ডেবিট কার্ড নেন, এটা হচ্ছে যে ভালো ব্যাপার, যে সমস্যা নেই, এখন নিলে তো প্রবলেম, আমাদের টাকা অনলাইন থেকেই আসছে, এখন যা করি প্রবলেম নেই, টাকা তো আসতেছে। কিন্তু হচ্ছে নিজের ইনভেস্ট থেকে হচ্ছে যে আপনার সামর্থ্যটাকে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত, বাট হচ্ছে আপনার দরকার না হলে আমি মনে করি না নেওয়া দরকার। আর যেদিকে হচ্ছে যে আপনি একটা প্রিপেইড কার্ড হচ্ছে 5 থেকে 600, 500, 600 এরকম, 600, 650 সর্বোচ্চ হলে আপনার চার্জ নেয়, ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়। দেন ওটা অ্যাক্টিভ করার জন্য যতটুকু পরিমাণ মন চায় আপনি একটা অ্যামাউন্ট রিচার্জ করলেই হবে, ঠিক আছে, সেটা $5 হোক, $12 হোক, সেটা আপনার ইচ্ছা। তো যেখানে হচ্ছে যে আপনি ধরেন সম্পূর্ণ খরচের 1500 টাকা ধরলাম, যদি আপনি 1500 টাকায় আপনার একটা প্রিপেড কার্ড আপনি নিতে পারেন, তাহলে আপনি কেন ওই আপাতত এইসের জন্য আপনি এত পেমেন্ট করুন বলেন? ইনস্ট্যান্ট আপনার প্রিপেড কার্ডটা ভালো না? জি ভাইয়া। 50,000 টাকা যেটা পেমেন্ট করে ওটা তো মনে হয় আর ব্যাক দেয় না। বুঝি নাই ভাইয়া। মাস্টার কার্ডের জন্য যে 50,000 টাকা আপনার পেমেন্ট করা হয় তাদেরকে, ওটা কি আর ব্যাক দেয়? এটা ফেরত দেয়? ওটা আপনার অ্যাকাউন্টে থাকবে, ও, ওটা অ্যাকাউন্টে থাকবে, ওটা ইউজ করতে পারবেন, কিন্তু হচ্ছে যে ওই চার্জটা তো আসলে হিউজ। 50,000 টাকা আপনি এত ইউজ করে কি করবেন? জি ভাইয়া। চার্জটা তো আসলে হিউজ। 50,000 টাকা আসলে রিচার্জ করা চারটেখানে কথা না আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। কারণ অবশ্যই এটাকে আমি শৌখিনতাই বলবো, এন্ড অপচয় বলা যায়। আপনার যদি আবার ক্লায়েন্ট বেস করতে পারেন, যখন হচ্ছে আপনার গুগল অ্যাডস এর জন্য ক্লায়েন্ট সেট আপ হয়ে গেছে, সে হচ্ছে 50,000 টাকা আপনার 3-4 মাসে হচ্ছে উড়াই ফেলতে পারবে, তাহলে করে নেন, প্রবলেম নাই। ক্লায়েন্টের থেকে নেন, আপনি তখন নিয়ে নেন, প্রবলেম নেই। তো এখন হচ্ছে আপনাকে আমি সাজেস্ট করলাম কি প্রিপেইড কার্ড। তবে প্রিপেইড কার্ডের হচ্ছে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আপনার কাজ চালিয়ে নেওয়ার মতো, ঠিক আছে, অনেক সীমাবদ্ধতা থাকলেও কাজ চালিয়ে নেওয়ার মতো। যেটা হচ্ছে যে আমাদের দেশে প্রিপেড কার্ডের মধ্যে 2 ধরনের কার্ড আছে, ঠিক আছে। এটার মধ্যে একটা হচ্ছে যেটা আপনার মানে এন্ডোর্সমেন্ট করে না, ডলার এন্ডোর্সমেন্ট করে না, সেটা হচ্ছে ডলার রিচার্জ করা যাবে না, ডলার আসবে উইথড্র করা যাবে, ঠিক আছে। এক ধরনের কার্ড আছে, কিছু কিছু ব্যাংক প্রোভাইড করে, আমি কখনোই সাজেস্ট করি না তাদেরটা নেন, কারণ হচ্ছে একটু কষ্ট করে হলে কারো হচ্ছে ইনফরমেশন দিয়ে আপনি কার্ডটা নিয়ে নেন, যদি আপনার দরকার হয় আপনি নিয়ে নেন। আপনি ওদের কার্ডটা ইউজ করে কি হবে, আপনার হচ্ছে যে ওই কার্ডটা হাতে নিয়ে বসে থাকতে হবে, কারণ আপনার অনেক জায়গায় খরচ করতে মন চাইবে বা অ্যাড করতে মন চাইতেছে, কিন্তু আপনি পারতেছেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনি কার্ডে টাকা ভরতে পারতেছেন না, আপনার এখন পর্যন্ত অনলাইন থেকে আর্নিং আসে নাই। সাপোজ ধরেন আপনাকে আমি আপওয়ার্কে বলছি কানেক্ট কিনতে হবে, আপনারা দেখছেন না? চাকমা ভাই দেখছেন না? জি ভাইয়া। এখন আপওয়ার্কে কানেক্ট কেনার জন্য আপনার যে ডলারটা লাগবে, আপনার ঘরে একটা কার্ড আছে, একটা মাস্টার কার্ড আছে, ঠিক আছে, কিন্তু ওটাতে টাকা রিচার্জ করতে পারতেছেন না দেখে আপনি আপওয়ার্কে কানেক্ট কিনতে পারতেছেন না, তাহলে এই কার্ডটাতে আপনার ভ্যালুটা রইলো কি বলেন? জি তো এই কারণে বলতেছি যে অ্যাট লিস্ট অন্য কারো ইনফরমেশন দিয়ে আপনি কার্ডটা নেন, প্রবলেম নাই, ডাজন্ট ফ্যাক্ট।
ঠিক আছে, কোনো ফ্যাক্ট না, এটা প্রবলেম না। আপনি অন্য কারো ইনফরমেশন দিয়ে কার্ডটা নিয়ে নেন, ঠিক আছে। তো ওদের হচ্ছে যে আপনার অন্য কারো ইনফরমেশন, এখন যদি বলেন সিয়াম ভাই অন্য কারো ইনফরমেশন দিয়ে কার্ডটা নিব, কোন এটা কার্ডটা নিতে বলছেন আপনি? আপনি প্রিপেড নেন। প্রিপেড কার্ড দুই ধরনের আছে বলছেন না, কোনটা নিতে বলতেছেন? যেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট করে নেবেন। এখন হচ্ছে এন্ডোর্সমেন্ট ছাড়া রিসেন্ট বর্তমান হচ্ছে এন্ডোর্সমেন্ট ছাড়া কোনো কার্ড দেওয়া হয় না। কিছুদিন আগ পর্যন্ত ছিল, এখন আপাতত বন্ধ আছে। এন্ডোর্সমেন্ট ছাড়া কোনো কার্ড দেয় না। আচ্ছা, এন্ডোর্সমেন্ট বলতেছি, এন্ডোর্সমেন্টটা কি এটা একটু আমি আলোচনা করতেছি। সেটা হচ্ছে যে আপনার আমরা যখন দেশের বাইরে যাই তখন হচ্ছে যে আমাদের পাসপোর্টে একটা লিমিট দেওয়া হয় যে আমি কি পরিমাণে ডলার ক্যারি করতে চাই, বা হচ্ছে কি পরিমাণে ডুয়েল কারেন্সি আমি ক্যারি করতে পারবো, এটার একটা অথরিটি সিল বলা হয়, যেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট বলে, ঠিক আছে। এটা হচ্ছে দেওয়া হয়। আপনারা দেখবেন যারা দেশের বাইরে যায় তারা হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করায় নেয়। তো এক একজন এক এক বাজেটে করে, এটা আসলে আপনি জাস্ট বাজেটটা দিয়ে গেলেন। তবে আপনি এখানে যদি $70,000, সাপোজ হচ্ছে আপনি $7,000 এন্ডোর্সমেন্ট দিয়েছেন, এখন আপনার কাছে যদি বাই চান্স পুলিশ চেক করে $8,000 পায়, তাহলে হচ্ছে আপনাকে নগদে অ্যারেস্ট করবে, ঠিক আছে। আপনাকে অ্যারেস্ট করে নেবে, কারণ আপনি এন্ডোর্স করছেন $7,000। এটা হচ্ছে আপনার মানি ইসের জন্য, মানে একটা কমিটমেন্ট দেওয়া বলে, এটা হচ্ছে যে আমি এর বেশি টাকা ক্যারি করব না, ঠিক আছে। তো এই এন্ডোর্সমেন্টটা হচ্ছে আমাদের ইসের জন্য লাগে, কার্ডের ট্রানজাকশনের জন্য লাগে। কারণ এই কার্ডটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনালি পারচেজের ক্ষেত্রে দেওয়া ইউজ করা হয়, ঠিক আছে। তখন হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল পারচেজের ক্ষেত্রে আপনার এই কার্ডের যে লিমিটটা আছে এটাকে এন্ডোর্সমেন্ট করে দেয়, ঠিক আছে। সেটা আপনার যার থেকে কার্ড নেবেন সেই আপনাকে এন্ডোর্সমেন্ট করে দিবে, মানে ওই ব্যাংকে আপনাকে এন্ডোর্সমেন্ট করে দিবে। একটা হচ্ছে আপনার পাসপোর্টের যে মানি পেজটা থাকে, মানি একটা পেজ থাকে পাসপোর্টের সবার পিছনে, মানি পেজ থাকে, ওইখানে হচ্ছে আপনাকে সিল করে দিবে যে সে এত টাকা এন্ডোর্সমেন্ট করছে। ওটা আপনি যদি $5,000 দেন, $5,000 পর্যন্ত লেনদেন করা পর্যন্ত আপনার সমস্যা নেই। আপনার হচ্ছে যে পরে চাইলে এন্ডোর্সমেন্ট বাড়াতে পারবেন, ঠিক আছে। এন্ডোর্সমেন্ট বাড়ানো নিয়ে কোনো প্রবলেম হয় না, আবার ব্যাংকে গেলে বললেই হয় যে আমার একটু এন্ডোর্সমেন্টটা বাড়ানো দরকার, তারা হচ্ছে আবার এন্ডোর্সমেন্ট বাড়ায় দিবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আপনি প্রাথমিক পর্যায়ে একটা লিমিট দিয়ে দিলেন যে আমি এইরকম ইউজ করবো, এই আনুমানিক $5,000 ইউজ করবো বা আনুমানিক $7,000 ইউজ করবো, এরকম একটা এন্ডোর্সমেন্ট করে নেয়। তো এইটার জন্য হচ্ছে মূলত পাসপোর্টটা লাগে, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য হচ্ছে আপনার এই পাসপোর্টের যে ইনফরমেশন গুলো, এগুলো হচ্ছে যে প্রত্যেকটা যারা হচ্ছে আপনাকে পেমেন্ট নিচ্ছে তারা হচ্ছে আপনার ইনফরমেশন গুলো কালেক্ট করে, কারণ তাদের সিকিউরিটি পারপোজ। আপনাকে দেখলো না, জানলো না, কিছুই না, আপনাকে প্রোডাক্ট দিয়ে দিতেছে, আপনার টাকা নিতেছে। তো এই লেনদেন সিকিউরিটির জন্য হচ্ছে আপনার এই পাসপোর্ট এটা লাগে, ঠিক আছে। আশা করি ডলার এন্ডোর্সমেন্টটা বুঝতে পারছেন। তো এখন আপনি যেটা বলতেছিলাম, আরেকটা প্রশ্ন যেটা সম্মুখীন হই সেটা হচ্ছে যে ভাইয়া আমার অ্যাকাউন্ট তো করছি, কিন্তু হচ্ছে যে আমার তো পাসপোর্ট নাই, আমি তো অ্যাকাউন্ট করতে পারতেছি না। অ্যাকাউন্ট করতে পারতেছি না বিধায় হচ্ছে যে আমি অনেক কেস, অনেক কিছু থেকে হচ্ছে বঞ্চিত। তো কি করা যায়? আমিও তো সেক্ষেত্রে আমি সবার আগে সাজেস্ট করি, সেটা হচ্ছে যে আগে আপনি আপনার পরিচিত কাউকে হচ্ছে আপনি কাউকে ইউজ করে আপনি পাসপোর্টটা নেন, বা হচ্ছে তার থেকে ইনফরমেশন নেন, তার সাথে করে ব্যাংকে নিয়ে যান, সম্পূর্ণ ইনফরমেশন সে দিয়ে দেখ, ঠিক আছে। তো অবশ্যই আমরা এখানে যারা কাজ করতে আসছে তারা তো আর ইলিগেল কোনো কাজ করবো না, ঠিক আছে। আমাদের পেমেন্ট আসবে, আমরা পেমেন্ট নেব, তাই না? আমাদের তো এর থেকে বেশি আর কোনো ইন্টেনশন নাই, তাই না? তো ওইটাই তো, এখন ওনারা আসুক, ওনারা যদি আপনি কনভিন্স করতে পারেন, আপনি তাকে নিয়ে যান, সে হচ্ছে তার সম্পূর্ণ ইনফরমেশন গুলো দিয়ে তাকে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা খুলে দেখ, আপনি দেন হচ্ছে এটাকে নিয়ে কাজ করেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলেন যে ভাই তার নাম আলাদা, আমার নাম আলাদা, আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে কিনা? না ভাই, আপনি যদি ওই কার্ডটা অনলি আপনি একা ইউজ করেন বা ওই অ্যাকাউন্টটা আপনি একা ইউজ করেন, তাহলে আশা করি আল্লাহর রহমতে প্রবলেম হওয়ার কথা না, আজ পর্যন্ত হয়নি, ঠিক আছে। আমি নিজেও প্রথমে এই কাজ করছি, আমার হয় নাই, ঠিক আছে, আল্লাহর রহমতে হয়নি। তো আপনার হচ্ছে যে ওই কার্ড যেটা নিচ্ছেন, যার থেকে নিচ্ছেন, এই কার্ডটা কারো কাছে ইনফরমেশন শেয়ার করবেন না। তাকে হচ্ছে যে আপনি কার্ডের যে এইটা আছে, সিকিউরিটি কোডটা আছে, সেটা হচ্ছে আপনি তাকে চাইলে হাইড করে দিবেন, মানে হচ্ছে তাকে দেখাবেন না, এরকম। ভাইয়া তো পাসপোর্ট যার নামে হবে, অ্যাকাউন্টও তার নামে হবে? হ্যাঁ, পাসপোর্ট যার নামে হবে, অ্যাকাউন্ট তার নামে হবে, সম্পূর্ণ অ্যাকাউন্টটাই তার হবে, ঠিক আছে। শুধু কিন্তু আপনার ইউজ করবো আমি? যে ইউজ করবেন আপনি, আর হচ্ছে ফ্রিল্যান্সের অ্যাকাউন্টটা কিন্তু আপনার নামে থাকবে, ঠিক
ঠিক আছে, কারণ পেমেন্ট মেথড আসলে অত একটা বড় ইস্যু না, আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, বিশেষ করে কার্ডের ক্ষেত্রে। কারণ কার্ডের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে আপনার অন টাইম ট্রানজেকশন হয়, তো মানে ইনস্ট্যান্ট ট্রানজেকশন অন টাইম। এটা হচ্ছে যে আপনি কে দিচ্ছে জাস্ট তার নামটা থাকলেই হলো, বা কে নিচ্ছে তার নামটা থাকলেই হলো, ঠিক আছে। ওটা তো একটা জি। ইম্প্যাক্ট করে না যে এর পরবর্তী থেকে আবার তাকেই থাকতে হবে, এটা কোনো ইম্প্যাক্ট করে না, ঠিক আছে। এইরকম কোনো ইম্প্যাক্ট এখন পর্যন্ত করেনি। তবে পেইপালের ক্ষেত্রে সাবধান। পেইপালের ক্ষেত্রে সাবধান কি, অনেকে হচ্ছে যে আপনার ফাইবার থেকে পেইপাল ইউজ করে কারণ ট্রানজেকশন রেট কম। তো পেইপালের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে একটা পেইপাল ভুলেও হচ্ছে আপনি আরেকজন ইউজ করবেন না। আর হচ্ছে যে আপনার সাথে যদি নামটা মিল না থাকে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। টেনশন করেন না যে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হয়ে যাবে, পেইপাল কিন্তু আবার অ্যাড করার সিস্টেম অন্যরকম, ঠিক আছে। তো ওইটা হচ্ছে যে আপনার ওই জিমেল অ্যাকাউন্টের উপরে ডিপেন্ড করে আপনার এই অ্যাকাউন্টটা চলে। তো এটা নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করার কিছু নাই। তাহলে হচ্ছে যে আপনি পেপালটা অ্যাড করার ক্ষেত্রে সাবধান কেন বললাম, কারণ হচ্ছে যে আপনার ওইখানে আপনি যদি চেষ্টা করেন আপনার বাংলাদেশি অ্যাকাউন্ট অ্যাড করানোর, তাহলে একটু সমস্যা হতে পারে, আপনার না আপনার পেপাল অ্যাকাউন্টের একটা সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে পেপাল কার্ড নিয়ে। দেন হচ্ছে আমাদের এই যে প্রিপেড কার্ডটা বললাম বা হচ্ছে আমাদের ডুয়াল কারেন্সি যে কার্ডটা বললাম, এই কার্ডগুলো হচ্ছে আমরা বিভিন্ন ট্রানজেকশনে ইউজ করতে পারবো, অ্যাজ লাইক সফটওয়্যার পারচেজ, দেন হচ্ছে যে আমাদের কানেক্ট পারচেজের জন্য, আমাদের আপওয়ার্কে কানেক্ট কেনার জন্য, দেন হচ্ছে যে আমাদের আপওয়ার্ক থেকে পেমেন্ট নেওয়ার জন্য, তারপর হচ্ছে আমাদের freelancer.com থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমরা ডিরেক্টলি কার্ডগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। আর বেস্ট সুবিধা হচ্ছে এটা ডুয়াল কারেন্সি, তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট সুবিধা। তো আমি সাজেস্ট করি আপনারা হচ্ছে একটা কার্ড নিয়ে নেবেন। আপনাদের যদি অনলাইন যেইটা আছে আমাদের এই অনলাইনে যে কাজগুলো আমরা করবো, আমাদের যদি এই থাকে ইন্টেনশন থাকে, তাহলে হচ্ছে আমরা একটা কার্ড নিয়ে নিবো, আমাদের অনেক ক্ষেত্রে লাগবে। এন্ড সত্যি বলতে তখন হচ্ছে যে আপনাদের কাছে ডলার রেটটা একটু ইজি মনে হবে, ঠিক আছে। ডলার রেট একটু ইজি মনে হবে। এখন আপনাদের কাছে ডলারটা যেমন একটু হাই লাগতেছে, আর বাইরে থেকে হচ্ছে যে আপনার ডলার কিনতে গেলে একটু হাই রেঞ্জ দিতে হয়, হাই রেট দিতে হয়। কিন্তু এখানে হচ্ছে আপনার ডলার রেটটাও একটু কম পড়ে, সেটা হচ্ছে যে আপনার 84.85 টাকা 80 পয়সা, এর বেশি নেয় না, ঠিক আছে। 85 টাকা 80 পয়সা, সর্বোচ্চ 85 পর্যন্ত যায়, এর নিচে থাকে, ঠিক আছে। 85 আর 86-র মাঝখানে থাকে, ঠিক আছে, ডলার রেটটা। আর আমরা বাইরে থেকে ডলার কিনতে গেলে দেখবেন যে 110-120 টাকা করে ডলার কিনতে হচ্ছে। তো পেমেন্ট মেথড নিয়ে আসলে অনেকে অনেক পলিসি ইউজ করে। কেউ কেউ হচ্ছে যে আপনার এই ট্রানজেকশন করার জন্য আপনার পেইডন ইউজ করে না, কারণ পেইডন আসলে হিউজ একটা চার্জ কেটে নেয়, ঠিক আছে। পেইডন হিউজ একটা চার্জ কেটে নেয়, যদিও জিনিসটা সিকিউরিটেড কিন্তু চার্জ বেশি। তো এই কারণে হচ্ছে সবাই কি করে, একটা অন এয়ার থেকে হচ্ছে আপনার একটা পেপাল কিনে নেয় বা পেপাল খুলে নেয়, দেন হচ্ছে যে পেপালে টাকাটা নিয়ে অনলাইনে হচ্ছে আপনার অন এয়ারে সেল করে দেয়, ঠিক আছে। অন এয়ারে সেল করে দেন হচ্ছে যে আপনার ওখান থেকে তাদের আর্নিংটা হচ্ছে বিকাশে জেনারেট করে নেয়। এভাবে অনেকে কাজ করতেছে, যদিও এটা সিকিউরিটি না এন্ড অথরাইজ না, এর জন্য যার যার ব্যক্তিগত রেসপন্সিবিলিটি, আমি এর জন্য কোনো কিছু জানি না, বাট সবগুলো ওই জানা আছে আমার। তো আমাদের জন্য এখন কার্ডের কথা বললাম, এখন আমাদের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা ফাইবারে কাজ করব, ঠিক আছে। এখন ফাইবার নিয়ে কথা বলি একটু, যে আমরা ফাইবারে কাজ করব, আমাদের পেমেন্ট মেথডটা নিয়ে একটু আলোচনা করা দরকার। তো ফাইবারের পেমেন্ট মেথড হচ্ছে তিনটা ওয়েতে হয়। আমি তো এর আগেও বলছি যে একটা পেইপাল, একটা পেইনার, আর একটা হচ্ছে যে আপনার ফাইবার ক্রেডিট, ঠিক আছে। তো ফাইবার ক্রেডিটটা হচ্ছে ডিরেক্টলি আপনি ফাইবারে ট্রান্সফার করতে পারবেন, ফাইবার থেকেও কার্ড নেওয়া যায়। আর পেইনার থেকে হচ্ছে যে আপনি সেটা হচ্ছে আপনি পেইনারও একটা মাস্টার কার্ড নিতে পারেন, কোনো বাংলাদেশি কোনো ব্যাংক না, ডিরেক্টলি হচ্ছে পেইনার থেকে আপনি একটা কার্ড নিতে পারবেন চাইলে, ঠিক আছে, মাস্টার কার্ড। সেটা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এন্ড মোটামুটি 20-25 দিন নাগাদ আপনার নামে চলে আসবে আপনার বাসার ঠিকানায়, ঠিক আছে। এটা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, অনলাইনে সবকিছু হবে এন্ড অনলাইনে হচ্ছে আপনাকে এটা অন এয়ারে ট্রান্সফার করবে, আপনার বাসার ঠিকানায় এটা ডেলিভার হয়ে যাবে। তো বর্তমানে হচ্ছে পেইনার কার্ডটা সবাই নিয়ে নিছে, যার ইচ্ছে হয়েছে কার্ড নিয়ে নিয়েছে, কারণ এটা তো প্রথমত হচ্ছে যে সবাই এটাতে ফ্রি একটা মেথড ইউজ করতেছিল, ঠিক আছে। এই কারণে হচ্ছে অনেকে পেইনার কার্ডটা নিয়ে নিয়েছে।
তো আমার কথা হচ্ছে যে আপনাদের যদি ইউজ লাগে তাহলে ইউজ করেন, না লাগলে হচ্ছে শুধু শুধু এগুলো অপচয় করার কোনো মানে নাই, ঠিক আছে। আর আপনার হচ্ছে যে পেইনার কার্ডটা পাওয়ার জন্য লিগ্যালি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে $100 পর্যন্ত ফার্স্ট হচ্ছে $100 ট্রানজাকশন করতে হবে। তারপর হচ্ছে যে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে যে আপনাকে পেইনার কার্ডটা দিয়ে দিবে। আর পেইনার কার্ডটা পাওয়ার সাথে সাথে যে সুবিধাটা হবে, ও মাস্টার কার্ড অ্যান্ড ভিসা কার্ড এগুলোর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার ডুয়েল কারেন্সির আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার যে কোনো এটিএম বুথে আপনি হচ্ছে পাঞ্চ করতে পারবেন, ঠিক আছে। যে কোনো এটিএম বুথে আপনার হাতের কাছে যে এটিএম বুথ আছে আপনি চাইলে সেটা তো পাঞ্চ করে আপনার টাকাটা উইথড্র করতে পারবেন বা হচ্ছে টাকাটা ক্যাশ করতে পারবেন, ঠিক আছে। তো পেইনারের ক্ষেত্রে সেম জিনিসটা হয়, সেটা হচ্ছে ওই অ্যাকাউন্টে থেকে ডিরেক্টলি কার্ডে টাকাটা আপনি জাস্ট পাস করে দিবেন, দেন হচ্ছে কার্ডটা নিয়ে আপনি এটিএম বুথে চলে যাবেন, ওখান থেকে পাঞ্চ করে আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমার পেমেন্ট মেথড নিয়ে কথা, কার্ড নিয়ে। এরপর যদি কার্ড নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে আজকে আমাকে করতে হবে, কারণ পেমেন্ট মেথড নিয়ে আমি প্রতিদিন বলবো না, ঠিক আছে। কারণ এটা একটা পয়েন্ট যেটা হচ্ছে যে আপনারা কাজ শুরু করার পরে হচ্ছে আমি এটা অনেকটা ফেস করি, বাট কাজ শুরু করার পর ফেস করি, কিন্তু হচ্ছে আমি এটার জন্য একটা ক্লাস দিয়ে দিই অলরেডি, কিন্তু ক্লাসের মধ্যে হচ্ছে কেউ কোনো রেসপন্স করে না। তো আমি আগেই বলে রাখি যে আপনাদের এই যত পেমেন্ট মেথড নিয়ে যে কথাবার্তা আছে এগুলো লিস্ট করে রাখবেন। আমার পেমেন্ট মেথড নিয়ে আমি যে ক্লাসটা করব সেটাতে হচ্ছে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে আপাতত যতটুকু বলছি আমাদের কাজের জন্য এনাফ, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা একটা পেইনার অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। আমরা একটা পেইনার অ্যাকাউন্ট নিব, যেহেতু আমরা এখন পর্যন্ত ফাইবারে আসছি, আমাদের একটা পেইনার অ্যাকাউন্ট দরকার, আমরা নিয়ে নিব। তো পেনার অ্যাকাউন্ট নেওয়ার জন্য বেশি কিছু করতে হয় না, সেটা হচ্ছে আপনাকে অনলাইনে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, দেন হচ্ছে যে ওই অ্যাকাউন্টটা হচ্ছে আপনি ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আপনি কিছু বলবেন? না ভাইয়া। আচ্ছা, আপনি পিসিতে আছেন না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলবেন আজকে, ঠিক ভাই আছে। কি কি লাগবে ডকুমেন্ট বলতে আমার? ডকুমেন্ট আপাতত আপনার ইমেলটা, ফোন নাম্বারটা হচ্ছে, আর কিছু লাগবে না। আচ্ছা। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমার দেওয়া আছে, অ্যাক্সেস দেওয়া আছে। আর হচ্ছে চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়েছি, ওটা দিয়ে হচ্ছে আপনি ডিরেক্ট ওই লিংকটা কপি করে চলে যান, সাইটে চলে যান। যেহেতু চাকমা ভাই খোলার কথা ছিল, কিন্তু চাকমা ভাই এখন নাই আনফরচুনেটলি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? শেয়ারিং লেখা আসতেছে, এখনো হয়নি। হ্যাঁ, হয়েছে। এখন কি করব? এখন হচ্ছে যে চ্যাট বক্সে একটা দেখেন আমার একটা লিংক দেওয়া আছে, এই লিংকটা হচ্ছে আপনি করেন, ওপেন করেন একটা ব্রাউজারে। এখানে চ্যাট অপশনটা কোথায় চলে গেল? আপনার ওই এটা দেখেন, ড্যাশবোর্ডটা যেখানে আছে ওখানে দেখেন। যদি ওখানে না পান তাহলে যে মোড়ের থ্রি ডটের যে মোড় আছে না, থ্রি ডট, জি। ওখানে হচ্ছে মাউসটা হোভার করলে বা ক্লিক করলে হ্যাঁ দেখবেন। ওইখানে পাইছি। ওকে। আপনার ওই যে আপনাদের গ্রুপে হচ্ছে যে আমি আপনাদের পেইড মোবাইলের যে পেইড এটা আছে, ভিডিও এডিটরটা আছে, সেটা আমি দিয়ে দিয়েছি। আপনি হচ্ছে যে বাসায় এটা প্র্যাকটিস করবেন, দরকার হলে নিজের পার্সোনাল ভিডিও এডিট করেন, অনেক সময় করেন না ফ্রি টাইমে একটু এডিট করে করে হচ্ছে যে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে। ক্লিক করছি যাচ্ছে না যে। ক্লিক করছেন, যাচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ। এটাকে হচ্ছে কপি করেন, কপি করে ব্রাউজারে যান। ভাই পেইড এডিটরটা ইউজ করতে মোবাইল কয় জিবি র্যাম দরকার হবে মানে আনুমানিক? 2 GB হলেও চলে, 3 GB হলে বেটার হয়, 4 GB হলে তো কথাই নেই। 2 GB হলে হচ্ছে যে চলনসই আর কি। পিসি এত স্লো হয়ে গেছে কেন আপা?
স্লো তো ছিল না, এখন মনে হয় বারবার ক্লিক করছি সেই জন্য। হ্যাঁ তা হতে পারে, সেটা তো পিসি হচ্ছে স্লো দেখাচ্ছে অলরেডি। জি ভাই, ভাই হ্যাং হয়ে আছে মনে হয়। হ্যাঁ এটা হ্যাং হয়ে আছে, একটু টাইম নেন, আসো আসতে। ওই যে বারবার ক্লিক করছে কয়েকবার ওখানে। এই যে এখানে দেখেন দুইবার ক্লিক করছেন, দুইটা ট্যাব ওপেন হয়েছে, ঠিক আছে, একটা কেটে দেন। আচ্ছা এই যে এখানে একটু ক্লিক করেন তো আপা, এই যে এটাতে কোথায়? দেখেন আমি মাউস দিয়ে করে দিছি, এই যে ব্যাটারির দিক দিয়ে দেখেন, দেখেন এখানে এই দেখা যাচ্ছে না এই নিচে। যে নিচের এটা একটু ক্লিক করেন। নিচে এটা ভাই আমার দেখা যাচ্ছে না এখানে। নিচে যে তীর চিহ্নটা না আপনার ড্যাশবোর্ড টুলবারে। এইখানে আমার এখানে দেখা যাচ্ছে না, ও আচ্ছা দেখা যাচ্ছে না। অ্যারো মার্কের নিচে দেখা যাচ্ছে না। ও ওকে, আপনার যে প্রশ্নবোধক চিহ্ন যে ব্লু কালার, এটার পাশে যে একটা আছে, এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, স্ক্রিনশট করে নিব। আপনার হচ্ছে এটা অটো হাইড করা মেবি। আচ্ছা, এই যে ব্যাটারির পাশে মাইক্রোফোন, তার পাশে হচ্ছে আপনার ক্লাউড ইটা, তার পাশে যে একটা তীর চিহ্ন উপরের দিকে আপ, হ্যাঁ এটা, এইখানে ক্লিক করতাম। হ্যাঁ ক্লিক করেন তো দেখি। ওকে, আপনার ব্যাকএন্ডে তেমন সফটওয়্যার নাই, ঠিক আছে চলবে। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কোন সফটওয়্যার চলতেছে এগুলো দেখার জন্য। আপনি তো ক্রোমেও ক্লিক করে রাখছেন দেখতেছি। এই যে ক্রোম, এটা ওপেন হলো যে, অফ করে দিব এটা। যে কোনো একটা নেন, ক্রোম নেন অথবা নেন, যে কোনো একটা নেন, অসুবিধা নেই। এটা আপনি এখন ক্লোজ করে দিব। আপনার যদি দরকার হয় তাহলে রাখতে পারেন, না হলে ক্লোজ করে দেন, এটা আপনার উপরে। আমার দরকার নেই। আচ্ছা তাহলে ক্লোজ করে দেন। ও কিভাবে আটকে আছে? হ্যাঁ ভাইয়া। ওকে, এরকম তো হওয়ার কথা ছিল না। আপনার হচ্ছে পিসি ক্লিনিং করে না পা, আপনার হচ্ছে পিসিতে জাঙ্ক ফাইল জমে গেছে, এই কারণে এরকম। এটা কিভাবে করবো ভাইয়া? ওটা কিভাবে করবেন? ওটা এটা হচ্ছে যে আপনি স্টার্ট, আপনার স্টার্ট বাটন আছে না পিসি জি। ল্যাপটপে, স্টার্ট বাটন এন্ড হচ্ছে আর বাটন চাপবেন একসাথে। আপনি এইটা কেটে দেন, মাইক্রোসফট এজটা কেটে দেন, একবারে কেটে দেন। এত স্লো ছিল না ভাইয়া, এখন মনে হয় কয়েকবার হ্যাঁ ক্লিক করাতে বারবার ক্লিক করছে জন্য এরকম হয়ে গেছে। ওকে, হচ্ছে একটু কেটে দেন, তারপর হচ্ছে আবার ফ্রি স্টার্ট করেন, হুম। তাহলে একটু বেটার হবে। ক্লোজ দ্য প্রোগ্রাম দেন, এক্সিট পেজ দেন। আপনার এখানে ইমেল এক্সিট পেজ দেন, জি। এখানে ক্লিক হচ্ছে না ভাইয়া, এক্সিট পেজে। হবে হবে, একটু সময় নেন, হবে। ও হ্যাং করে আছে তো এই কারণে। আপনার হচ্ছে যে এসে আপনি যে ইমেলটা ইউজ করতে চাইতেছেন এই ইসের জন্য, পেনের জন্য, এটা কিন্তু আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, ঠিক আছে। তো এখানে জি। ইমেলটা অবশ্যই আপনার ভালো দরকার, তো এই যে ইমেলটা ওটা অবশ্যই আপনার ক্রোমে, তাই না? না নাকি ভাই, আমি যে এখানে যেটা ইমেল অ্যাড করছিলাম ওটা তো এমনিতে। এটাতে অ্যাড করা আছে? ওই যে এক্সটেনশন ইউজ করার সময় অ্যাড করছিলাম একটা। আচ্ছা ওকে, সমস্যা নেই, তাহলে সেটা কেটে দিয়ে তারপর আবার ওপেন করেন, তারা একটু সময় দেন, ও হচ্ছে হ্যাং করছে, একটু একটু সময় দেন। এবার হচ্ছে ব্রাউজারটা কেটে দেন, এটা পুরোটা। হ্যাঁ ডিরেক্টলি ব্রাউজার কেটে দেন। হ্যাঁ এবার হচ্ছে রিফ্রেশ করে তারপর আবার ওপেন করেন। দেখছেন পিসি আসলে অনেক হয়ে গেছে, প্রেশারাইজড হয়ে গেছে, হঠাৎ করে এরকম হওয়ার কারণ নাই কোনোই, তারপরে হইলো। যাই হোক, এটা হচ্ছে যে আপনি এবার ওই স্টার্ট এন্ড আর বাটন ক্লিক করেন। এভাবে না, এভাবে না, ইয়া কিবোর্ড থেকে। থেকে, কিবোর্ড থেকে স্টার্ট এন্ড আর বাটন একসাথে ক্লিক করেন, মানে উইন্ডোজের যে বাটনটা ওইটা আর হচ্ছে আর বাটন একসাথে ক্লিক করেন।
এখান থেকে হচ্ছে আপনি লিখেন TEMP, ট্যাম্প। TEMP। জি, ওকে দেন। ওকে, সময় নিতেছে একটু, দাঁড়ান। র্যাম মেবি বেশি ফুল হয়ে গেছে। ভাই আমি তো কিছুতে কোনো কাজই করি না, এটা হইলো কেমনে? এটা অনেক সময় হয়ে যায়। কিভাবে হয় সেগুলো হচ্ছে যে এটা কন্টিনিউ দেন। অনেক সময় দেখা যায় যে আপনার র্যামে অনেক ফাইল জমে যায়, ইনস্ট্যান্ট ওগুলো হচ্ছে ক্লিন করতে পারে না আপনার র্যাম অটোমেটিক্যালি, তখন হচ্ছে পিসিটা স্লো হয়ে যায়। ঠিক আছে, যদিও বলেন যে আমি তো কিছু করি না, কিন্তু হচ্ছে পুরানো কিছু ফাইল থেকে যায়। এই যে দেখেন এখন যে ফাইলগুলো আসতেছে এগুলো আপনার র্যাম, দেখেন কি পরিমাণে ফাইল আছে, একটু স্ক্রল করে দেখে নেন। অনেক, এখানে দেখেন না কত লম্বা। জি, তো এগুলো হচ্ছে যে আপনার করা, এগুলো আপনার র্যামকে হচ্ছে জায়গা নিয়ে রাখছে। তো আপনি একটা কাজ করেন, এখানে মাউসটা ক্লিক করেন। 1 মিনিট, অফিস থেকে একটু কল আসছে, একটু ওয়েট করে, হ্যাঁ। আচ্ছা যে আপা এখানে হচ্ছে যে ফাইলগুলো আছে না, এগুলো হচ্ছে সব আপনি ডিলিট করে দিবেন। কি করবেন ডিলিট করার জন্য? আপনি মাউসটা এখানে ক্লিক করেন, একটা সাদা জায়গায় ক্লিক করেন, সাদা জায়গা, এখানে না, এখানে না, খালি বাইরে জায়গাটায়। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ক্লিক করে হচ্ছে যে আপনি কন্ট্রোল প্লাস এই বাটনটা চাপবেন, কন্ট্রোল এন্ড এ। কন্ট্রোলে। হ্যাঁ, কন্ট্রোল বাটন তো চিনেন। হ্যাঁ, জি। এবার হচ্ছে শিফট বাটন চেপে ডিলিটে চাপেন। ইফ ডিলিট। জি, এবার ইয়েস দিয়ে দেন, কন্টিনিউ দেন। ডু দিস ফর অল কারেন্ট টাইম, যে এটা ক্লিক করে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা ডু দিস ফর অল কারেন্ট টাইম, এটা দিয়ে দেন, এটা ক্লিক করে দেন, চেক করে দেন। এবার ট্রাই अगेन দেন একবার, তাহলে স্কিপ দেন। আর সবগুলো তো আবার আরেকবার এটা এটা চেক করে ট্রাই अगेन দেন। এটা জি, ট্রাই ট্রাই अगेन। আচ্ছা, যদি না হয় তাহলে এটাকে ক্লিক করে হচ্ছে স্কিপ দেন। আবার দেন। স্কিপ। হ্যাঁ, স্কিপ। ওকে, অনেকগুলো ফাইল কমছে, আশা করি একটু হেল্পফুল হবে। ঠিক আছে, তো আপনি হচ্ছে যে এটাকে এদিকে কেটে, আরো কয়েকবার করলে কি চলে যাবে? এগুলো হচ্ছে যে কন্টিনিউয়াসলি আবার একটু করে ট্রাই করে চলে যায়। তো আপাতত এগুলো হচ্ছে পাচ্ছে না, মানে ফাইলগুলো পাইতেছে না, তারপর হচ্ছে জায়গা দখল করে আছে আর কি। তো এটা হচ্ছে যে আপনি কেটে দেন, আরেকটা অপশন আছে ওইটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এই উইন্ডোটা কেটে দেন আর কি। তো আবার একইভাবে স্টার্ট আট বাটন চাপবেন। একটু দাঁড়ান। আহ,
আচ্ছা, এখন এই টেম্পের আগে আর পিছনে একটা করে পার্সেন্টেজ লাগাই দেন। পার্সেন্ট এইটা আছে না, ওইটা দেন। ওকে, এবার ওকে দেন। এবার আবার সেম ভাবে সবগুলো ডিলিট করেন। শিফট এ না কন্ট্রোল এ? কন্ট্রোল এ, শিফট শিফট ডিলিট। ডিলিট। ইয়েস। ইয়েস। ওকে, ডু দিস ফর অল কারেন্ট টাইম। স্কিপ দিয়ে দেন। স্কিপ স্কিপ। স্কিপ। জি, ওকে। এবার এটাও কেটে দেন। আচ্ছা, শিফট ডিলিটটা কেন করলাম জানেন? শিফট ডিলিটটা করা হয় হচ্ছে যে আপনার মানে যে ফাইলটাতে ডিলিট করতেছেন সেটা যেন রিসাইকেল বিনে জমা না হয়, ঠিক আছে? তো দেখেন এখানে হচ্ছে যে অলরেডি আপনার একটু পিসি নড়াচড়া বসছে, তো এবার এটা উইন্ডোটা কেটে দেন। এবার একটা রিফ্রেশ করেন। আশা করি এবার একটু রেসপন্স হবে, ঠিক আছে? আর পারলে হচ্ছে যদি রিসাইকেল বিনে কিছু না থাকে এটাও ক্লিন করে দেন। এটা কিভাবে ক্লিন করেন? রাইট অপশন ক্লিক করেন। এখান থেকে করবো নাকি আবার ক্লোজ করে দেবো? এখানে যান, আগে এটা উইন্ডোটা ক্লোজ করেন, বাইরে থেকে করেন। উইন্ডোটা ক্লোজ করেন। এখানে হচ্ছে রাইট অপশন ক্লিক করুন, রাইট বাটন, এমটি রিসাইকেল বিন। এমটি রিসাইকেল বিন। জি, ওকে দেন, ইয়েস দেন। ওকে, তো এবার হচ্ছে আপনার মোটামুটি আপনার র‍্যামের যে ক্যাচ ফাইলগুলো আছে এগুলো মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? তো এবার আপনি হচ্ছে আবার ব্রাউজারটা ওপেনে ট্রাই করেন। তো এবার যদি আপনার ওই যেটা বেটার হয় আপনি যেটা ইউজ করছেন, গুগল ক্রোম। হ্যাঁ করতে পারেন, অসুবিধা নেই, যেটা ভালো চলে ওপেন করেন। ভাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আমি মিউট করছিলাম একটু। আচ্ছা, আচ্ছা আসুক, দাঁড়ান। ওপেন হলে তারপর হচ্ছে যে আপনি আমার লিংকটা ই করবেন, লিংকটা এখানে পেস্ট করবেন। ওকে, লিংকটা তো কপি আছে, আপনি এখানে পেস্ট করবেন এই বক্সে। সার্চ পারে। জি, আর হচ্ছে যে শর্টকাট বাটনের একটা আমি দিছি গ্রুপে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শর্টকাট বাটনগুলোর জন্য একটা দিয়ে দিছি, ওগুলো একটু দেখে নেবেন, কোনটাতে কি শর্টকাট করে এগুলো শিখে নেবেন, তাহলে আপনার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, ঠিক আছে? এবার এন্টার চাপবেন, কারণ এই যে রাইট অপশন ক্লিক করে এইগুলো করা আসলে একটু সময়ের ব্যাপার, তাই না? সময় সাপেক্ষ। জি ভাই, এগুলো আবার আসলে মুখস্থ হয় না, কাজ করতে গেলে ইউজ করলে তখন আয়ত্ত হয়ে যায়। ছোট ছোট কিছু জিনিস আপনার মুখস্থ করে না ভালো, যেমন হচ্ছে আপনার এই করা কি বলে, আপনার কাট যে কপি কপি পেস্ট। কপি কপি করা, কাট করা, পেস্ট করা, ডিলিট করা। ওই যে বললাম শিফট ডিলিটটা, শিফট ডিলিট করলে যেটা হচ্ছে আপনার রিসাইকেল বিনে জমা হবে না, রিসাইকেল। ডিরেক্টলি ডিলিট হয়ে যাবে। আর অনলি ডিলিট করলে হচ্ছে রিসাইকেল বিনে জমা থাকবে, ঠিক আছে? জি ভাই। তো যেগুলো হচ্ছে আপনি ডিরেক্টলি ডিলিট করতে চান এগুলো শিফট দিয়ে ডিলিট করে দিবেন, তাহলে হচ্ছে আপনার সুবিধা হবে, যে আপনার আবার রিসাইকেল বিন নাহলে ফ্রি করতে হয়, ঠিক আছে? ওকে, সাইন আপ এন্ড আর্ন $25, এটাতে ক্লিক করেন। এটা জি, আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার একটা স্টুডেন্ট এই লিঙ্কটা দিয়ে যখন গেছিল তখন এই $25 আর্নিং দেখে, বুঝছেন, আমাকে মনে করেন যে পুরো এক সপ্তাহ জ্বালাইছে। ভাই আমাকে কবে দিবে, ভাই আমাকে কবে দিবে, আমার এখানে আসে না কেন, ঠিক আছে? তো আসলে এটা হচ্ছে যে আপনার
শর্ত আছে, যেটা হচ্ছে আপনি যদি লেনদেন করেন, এটা ক্রিয়েট করলে হয়ে যাবে না, আপনার হচ্ছে $100 লেনদেন করতে হবে। আপনি $100 যখন লেনদেন করবেন তখন হচ্ছে যে আপনি এইটা পাবেন, বুঝতে পারছেন? এই ভাইয়া জি $25 বেনিফিটটা পাবেন। জি মনে করেন আপনি আমরা ভাই। আপনার থেকে খুলছি লিঙ্ক দিয়ে, তাহলে কি আমাদের চলে আসবে? হ্যাঁ, আপনাদের এখানে চলে আসবে। তবে আপনি আচ্ছা যদি এই লিঙ্ক দিয়ে না যান তাহলে হচ্ছে আপনি এইটা পাবেন না। আচ্ছা। ঠিক আছে, এই লিঙ্কটা দিয়ে যদি আমারটা হোক বা অন্য কারোর রেফারেল কোড হোক, সেটা হচ্ছে আপনাকে নিতে হবে, না হলে হচ্ছে আপনি পাবেন না। তো এখানে দেখেন আইএমএ দেন, এটা ক্লিক করেন। আপনি কি ক্লিক করেন, দেখেন কি আসে, ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার, অনলাইন সেলার এন্ড ড্রপশিপার, আপনি যেটা চান, আর ডিজিটাল মার্কেটার, অ্যাফিলিয়েট আর ডিজিটাল মার্কেটার। এখন আপনার যেটা ইচ্ছা এখান থেকে দিতে পারেন। আর কি দিব হয়ে? আপনি কি ডিজিটাল মার্কেটার না? জি অ্যাফিলিয়েট আর ডিজিটাল মার্কেট এটা দিতে পারেন, ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার আর এসএমবি এটাও দিতে পারেন। ঠিক আছে, তো এটা একটা দিলেই হলো, এটা আসলে কোনো ফ্যাক্ট করে না, কারণ এইটা এমন না যে আমার কিছু স্পেসিফিক ব্যাপারগুলো দিয়ে আসতে হবে বা কোনো টেকনিক ইউজ করতে হবে, এরকম কিছু না। আপনি যেটা দিতে চান দিতে পারেন। ঠিক আছে, তো আই এম অ্যাফিলিয়েট আর ডিজিটাল মার্কেটার। এদিকে হচ্ছে যে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারটা দিলে বেটার হয়। জি ফ্রিল্যান্সারটা দিলে বেটার হয়, কারণ ডিজিটাল মার্কেটার যাই হোক না কেন, আপনি তো ফ্রিল্যান্সিং করেন না, তো অনেক সময় জি এটা আপনাকে একটু হেল্পফুল করবে। যে তো যেটাই করুক ফ্রিল্যান্সিং এই তো। ফ্রিল্যান্সিং এ তো আই এম লুকিং টু ক্লিক করেন, দেখেন কি অপশন আছে, গেট পেইড বাই ইন্টারনেট ক্লায়েন্টস এন্ড ফ্রিল্যান্স। দেখছেন এখানে কিন্তু অপশন একটাই, তো এখানে তো আর এটা দেওয়ার কোনো মানে ছিল না, তাই না? জি তো দিব। যেটাই হোক, আপনি এটাই দিয়ে দেন, কিছু করার নেই, এটা অপশনই একটা দিছে আর কি। তো মাই সরাসরি দিয়ে কারেন্ট দিতে পারবেন। কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ লেস দেন 5000 দিয়ে দেন আপাতত, লাগবে না এত বড়। যারা হচ্ছে যে লেস দেন 5000, ওকে এনাফ। এবার ফ্রিল্যান্সার এজেন্সি ও সার্ভিস প্রোভাইডার রেজিস্টার, গেট পেইড বাই লিডিং মার্কেট প্লেস। এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিচ্ছে। ঠিক আছে, এবার রেজিস্টার দেন। এখানে কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি কি কি করতে পারেন, উইথড্র ফান্ডস এট এটিএমস। ঠিক আছে, পে ইউর সাপ্লাই, এগুলো চাই আপনার করছে। আপনাকে দেখা যাচ্ছে সাইন আপের এই অপশনটা এখন আপনার কাছে আসলো। এতক্ষণ কিন্তু আপনার কাছ থেকে একটা সার্ভে নিচ্ছিল, মানে আপনার একটা নিচ্ছিল। তো আপনি আপনি কি ব্যক্তিগত নাকি কোম্পানি? ঠিক আছে, ইন্ডিভিজুয়াল বিজনেস হচ্ছে যে ইন্ডিভিজুয়াল। আপনার বিজনেসটা হচ্ছে রেজিস্টার্ড না, বা হচ্ছে অত বড় বিজনেস না, ছোটখাটো। আর হচ্ছে যে কোম্পানি হলো অনেক বড় সড়ো কোম্পানি, এরকম কিছু। তো আপনারা হচ্ছে যে এখন পর্যন্ত কোম্পানি হয় নাই, তো ইন্ডিভিজুয়ালি থাকবে, তাই না? জি এইবার এই ইনফরমেশন গুলো একটু কেয়ারলি হ্যান্ডেল করেন, যেটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে। আপনার তো পাসপোর্ট নাই, পাসপোর্ট আছে? না ভাই। পাসপোর্ট তো নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এনআইডি কার্ডের সাথে মিল রেখে হচ্ছে করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেমটা স্পেলিং একদম এনআইডি তে যেরকম আছে ওরকম দিন। ঠিক আছে, জি কারণ এটা ভেরিফাই ভাই করার জন্য এখানে দিতে হবে। জি ভাইয়া বলেন। এখানে কি লেখা আসছে? এখানে কি কোনটা, এখানে কিছু লেখা না, ফার্স্ট নেম, আপনি ফার্স্ট নেম দেন আর লাস্ট নেম দেন। কিছু কি আসছিল? আমি কিছু দেখি নাই কিন্তু। না ভাইয়া এগুলো আসতেছে। ওই যে পাশে প্রশ্নবোধকের এই পাশে জি এগুলো হচ্ছে আপনার এই বক্সে কি কি দেওয়া লাগবে, এগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তার মানে আপনি মানে আমার মতো সিয়াম না হলেও আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন একা একাই, জি ভাইয়া। বুঝতে পারছেন? তো এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা, বিজনেস ইমেল অ্যাড্রেস, মানে যেটা আপনি আপনার নামটা সুন্দর মতো ইউজ করছেন, বার্থডে ইউজ করছেন, ওরকম একটা ইমেল আপনি দেন। ঠিক আছে, ওই ইমেল অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে আসেন। ওখানে কিন্তু একটা কোড যাবে, ইমেল অ্যাড্রেসটা ওপেন করেন, ইনবক্সটা ওপেন করেন। আহা আপা, ইমেল অ্যাড্রেস তো বড় হাতে হয় না। ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এখানে অ্যাড্রেস। ওপেন নাই। এটা এখানে ওপেন এখানে করে দিব। ওপেন, এখানে ওপেন নাই, যেখানে আছে ওইখানে ওপেন করেন, অসুবিধা নেই। আমার মোবাইলে ছিল মনে হয়। মোবাইলে থাকলে হবে না, এটা আপনার পিসিতে আনতে হবে, কারণ ভেরিফিকেশন লিংক দিবে তো। জি তাহলে এখানে ওপেন করব। জি ওপেন করে নেন, বেটার হবে। হ্যাঁ, এখানে যদি এনআইডিটা অন্য কারো হয় তাহলে না আমার ইয়েটা ফার্স্ট নেম লাস্ট নেমটা অন্য কারোই দিতে হবে। জি, এনআইডি যদি অন্য করা হয় তার নামে সম্পূর্ণ অ্যাকাউন্ট হবে।
আর জিমেলটা তো নিজের হলেও চলবে। জিমেলটা যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টের সাথে মিল রাখা ভালো। এটা হচ্ছে যে ভেরিফিকেশনের সময় প্রবলেম হয় না, না হলে দেখা যেতে পারে ভেরিফিকেশনের সময় প্রবলেম হইতে পারে, ঠিক আছে, ইন কেস। তো আমরা এই ক্ষেত্রে হচ্ছে যদি রিস্ক নিতে মন চাই নিতে পারো, বাট হচ্ছে না নেওয়াটাই বেটার, ঠিক আছে। ভাই এখান থেকে কোনটা দিব? জিমেলের জন্য উপরটাই জি। নেন, অসুবিধা নেই, জিমেলটা আপলোড করবে, হ্যাঁ এটা নিতে পারেন জিমেল। ভাইয়া জিমেল মনে করেন স্ট্রংলি খোলার জন্য কি কোনো সিকিউর টুলস আছে নাকি? জিমেল নিজেই স্ট্রং, ঠিক আছে। ভাই এখানে 5 শেয়ার দিব, লগ ইন তো আছে মনে হয়। আচ্ছা, যদি লগ ইন থাকে তাহলে এখান থেকে আপনি জাস্ট না ইমেল এটা তো অ্যাড্রেস লগ ইন তো এটা না মনে হয়। দেখেন, এই যে এখানে আপনার এই যে ইমেল অ্যাড্রেস দেখে নেন কোনটা এটা, এই যে এখান থেকে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, দেখে নেন কোনটা এটা, এইটা এটা ইউজ এখন করবেন, এটা ক্লিক হ্যাঁ, করেন তাহলেই হবে। এটা ক্লিক করেন, সাইন ইন, পাসওয়ার্ড সেভ করা না থাকে জাস্ট পাসওয়ার্ডটা চাবে, তাহলে আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ারই করে নিতে পারেন। বা দাঁড়ান, আরেকটা কাজ করতে পারি আমি, দাঁড়ান, আপনি নেক্সট দেন, দাঁড়ান, এবার হচ্ছে যে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেন, কেউ দেখবে না, আপনি দেখতে পারেন একটা, নাকি দেখে দেখে দেওয়া লাগবে? একবার দিয়ে দেখি। ঠিক আছে। কি আসছে ভাইয়া? এটা হচ্ছে, দাঁড়ান, আমি এটা ক্লিন করে দেই। আচ্ছা, অ্যাড হোম অ্যাড্রেস, অ্যাড কনফার্ম রিকভারি ইমেল। আচ্ছা, এটা আপনার সিকিউরিটি যাচ্ছে, অনেকদিন পরে লগইন নিতেছেন মনে হয়। তো আপনি হচ্ছে যে এটার মধ্যে যে একটা, এটার মধ্যে যে একটা রিকভারি ইমেল দেওয়া আছে সেটা আপনার মনে আছে না? রিকভারি ইমেল, জি। হ্যাঁ মনে আছে। তাহলে এটা জাস্ট এটাতে ক্লিক করে তারপর ই করেন, ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। এইটা আমার কাছে নেই আব্বা, সরি ভাই। নাম্বার এটা নাই? না এটা নেই আমার কাছে, নষ্ট হয়ে গেছে। ও শিট, তাহলে ক্যান্সেল দেন। আমার কাছে ওই জিমেইলটা আছে, রিকভারি ইমেলটা। ক্যান্সেল দেন দেখি। ইউর ইমেল, ওকে নেক্সট দেন, এটাই তো ছিল। জি। ওকে, আপডেট হয়েছে, ডান দেন, এবার ডান দেন, ওকে প্রবলেম নেই। হ্যাঁ ডান দিছি। আচ্ছা, আসতেছে। তবে এটার মধ্যে যে নাম্বারটা আছে এটা কিন্তু আপনার জন্য জরুরি আপা। আপনি যদি ভবিষ্যতে কখনো যদি এটাতে সাইন ইন সাইন আউট প্রবলেমে পড়ে যান তাহলে কিন্তু আপনার এই পেন আউটটা আটকায় যাবে, মাথায় রাখবেন। অনেকদিন পরে লগ ইন করছে মনে হয়। তাহলে কি করতে হবে? এখানে আরেকটা নাম্বার আপনি অ্যাড করে এটা নেবেন, ভাইয়া ওই ল্যাপটপে করছি। ঠিক আছে, আরেকটা নাম্বার আপনি অ্যাড করে নেবেন তাহলেই হবে। গট ইট দেন। এটার অপশন কোত্থেকে পাবো? নাম্বার অ্যাড করা, জি। এটা হচ্ছে যে আপনি এখান থেকে এই যে এটাতে ক্লিক করেন, দেখা দিতেছি, একটু ক্লিক করেন, এই যে এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে গেলেই আপনি এখানে নাম্বার অ্যাড করার অপশন পেয়ে যাবেন। জি ভাই। দেখতে চাইলে দেখতে পারেন, দেখা দিতে পারি। আচ্ছা, আপনি ইনফরমেশন দেখা যাবে, ক্লোজ করে দেন, পরে হয় যদি পরে লাগে আপনি এখানে তখন দেখেন। এখান এইটা থেকে ক্লোজ করছি। হ্যাঁ, এটা ক্লোজ করে দেন। এখান থেকে হচ্ছে আপনি ওই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করে তখন হচ্ছে যে আপনি ওখান থেকে নাম্বার অ্যাড করার একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা। আর এখন হচ্ছে যে এই ইমেলটা আপনি ইউজ করবেন না, তো হচ্ছে এই জি। ইমেলটা আপনি কপি করে ওখানে পেস্ট করে দেন। ইমেলটা যে ইমেলটা আপনি কপি করেন, তো এখান থেকে হ্যাঁ, এখান থেকে এটা এখান থেকে সিলেক্ট কপি করবো। সিলেক্ট করে রাইট অপশন দিয়ে কপি করবেন, না হলে এটা বাটন দিয়ে কপি করতে গেলে এখানে কপি হয় না। রাইট অপশন, জি, কপি। ওকে, এবার হচ্ছে এখানে ওইখানে যে পেস্ট করে দেন। সাইন আপে যাবো। এটা তো আপনার লাগতেছে না, এটা কেটে দিতে পারেন।
ওকে, এবার ইমেলটা এখানে পেস্ট করেন, আবার নিচে সেম ভাবে এই ইমেলটা পেস্ট করেন। ওকে, এবার ডেট অফ বার্থ দিবেন। যান যান পড়তে বসে যান, আসেন যান পড়তে বসেন যান, আমার কাজ করতেছি। জি ভাই, এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে। যেটাই আছে দিছিল না জি, আপনার অরিজিনালি ডেট অফ বার্থ যেটা হচ্ছে এনআইডি তে আছে। ম্যাম, 4টা বাজে যান। জি আচ্ছা যাবো। ডেট অফ বার্থ দিতে হবে না ভাইয়া? জি, যেটা এনআইডি তে আছে ওটা দিবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে ভেরিফিকেশনের সুবিধা হবে, না হলে কিন্তু হ্যাঁ। আপনার এটা ভেরিফাই হবে না। ওকে, দেন নেক্সট দেন। এবার হ্যাঁ ভাইয়া। নেক্সট বাটনে ক্লিক করেন। আচ্ছা, তো এখানে দেখেন আপনার কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তো আমি একটু বলে দিচ্ছি, আপনি ক্যামেরাটা অফ করে মানে স্ক্রিনশটটা পাস করে তারপরে দিবেন, ঠিক আছে? কারণ জি। হচ্ছে যে আপনার ইনফরমেশন গুলো চাই না আমি লাইভে শেয়ার হোক। তো এখানে কি কি দিবেন? অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এটা অপশনাল। কারণ কি জানেন, আপনার যদি এক লাইনে অ্যাড্রেসটা লিখে শেষ না হয় তাহলে হচ্ছে আপনি দ্বিতীয় লাইনে আসবেন, ঠিক আছে? এবার অ্যাড্রেসের মধ্যে ডিভাইড করতে হবে কি, সিটি অ্যান্ড টাউনটা আলাদা করতে হবে। এখানে জিপ কোডের জায়গাতে পোস্টাল দিতে হয়, এটা তো জানেন। আর একটু স্ক্রল করেন, এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাকে আপনার মোবাইল ভেরিফিকেশন নাম্বার করবেন। একটা ভেরিফিকেশন কোড আসবে, ঠিক আছে? ওটা হচ্ছে আপনি এখানে করবেন। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার এনআইডি এর পিছনে যেভাবে অ্যাড্রেসটা লেখা থাকে অলরেডি আপনার মনে থাকার কথা, স্বাভাবিক, কারণ আপনার অ্যাড্রেস আপনার তো মনে থাকবেই। তো হচ্ছে ওভাবে আপনি এখানে লিখে দেন, জাস্ট হচ্ছে ওখান থেকে সিটিটা বাদ দিয়ে সিটিটা ভাইয়া, এখানে আমার দিবেন। এনআইডির পেছনের অ্যাড্রেসটা তো অস্থায়ী, এখন তো এখানে থাকি না। জি জি এনআইডি যে অ্যাড্রেস দিয়েছিলাম জি, ওইটা অস্থায়ী ছিল, এখন তো এখানে থাকি না। সমস্যা নেই, হয়তো প্রবলেম হবে না। কিন্তু আপনার ওই এনআইডি ওই যে অ্যাড্রেসটা আছে ওইটা হ্যাঁ। দিয়ে হচ্ছে যে আপনার এই অ্যাড্রেসটা মিলায় তারা ভেরিফিকেশন করবে, বুঝছেন? আচ্ছা। এমনিতে কোনো ইটি হবে না, আপনি হচ্ছে জাস্ট ওটা দিয়ে দেন। তো আপনি হচ্ছে স্ক্রিনটা পাস করে নেন, অথবা যদি পাস করতে না পারেন শেয়ার অফ করেন, যেটা পারেন। জি, 5 বার তো ফ্রেশ করলে হয়ে যাবে না? হ্যাঁ, ওই যে ডাবল এইটা বাটন, ওই বাটনটা ক্লিক করলেই পাস হয়ে যাবে। হয়েছে ভাইয়া? দেখি মাউস নাড়ান দেখি। নাড়াচ্ছি। হ্যাঁ হয়েছে, ওকে। তো অ্যাড্রেস লাইনের মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় আপনার অ্যাডের পিছনে যে গ্রাম বা হচ্ছে ওরকম ভাবে লিখে লিখে দেওয়া থাকে না, গ্রাম, জি। হোল্ডিং, দেন হচ্ছে বাড়ি নাম্বার, এগুলো লিখে লিখে ওরকম ভাবে থাকে না, তো ওইটাই হচ্ছে ওরকম ভাবে তুলে দিতে পারেন চাইলে, ডিস্ট্রিক্ট জি, লিখে আমার একটু তারপরে হাইফেন এনআইডি দিয়ে কার্ডটা এভাবে। নিতে হবে। হ্যাঁ নিয়ে নেন, অসুবিধা নেই, সময় নেন, প্রবলেম নেই। তবে এটা হচ্ছে একটু এই করে খুলতে হয় তো, কারণ আপনি জি। ভবিষ্যতে ট্রানজাকশন করতে পারবেন এটা দিয়ে, একটা ভেরিফিকেশন করার পরে আপনার ট্রানজাকশন করা যাবে। তো এটাতে একটু শিওর হতে হয়। আমার যেটা আছে, আমার আবার এনআইডি তো হচ্ছে আমাদের মানে এলাকায় যে এনআইডিটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ওরকম ভাবে ইনফরমেশন দেওয়া নাই, মানে গ্রাম, হোল্ডিং, জাস্ট ডিরেক্টলি ঠিকানা লিখে দিচ্ছে, এত নাম্বার বাড়ি, এত নাম্বার ঘর, এইটা এলাকা অমুক নাম্বার ওয়ার্ড, ব্যাস। এটা হচ্ছে ভেরিফিকেশন একটু ঝামেলা হয়ে যায়। ভাইয়া, এইখানে অ্যাড্রেসের জায়গায় যেটা আছে এখানে এটা পুরোটা লিখতে হবে? হ্যাঁ, ওটা পুরোটাই লিখবেন ইংরেজিতে। এখানে কি এই বাসা, হোল্ডিং নাম্বার এগুলো তো লিখতে হবে না, শুধু অ্যাড্রেসটা লিখবো? ভাষা, হোল্ডিং নাম্বার, হ্যাঁ সবকিছু লিখে মোবাইল ভেরিফিকেশন করে তারপর হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার অন করবেন। না, বলতেছি ঠিকানা জায়গায় হোল্ডিং নাম্বার এটাতে লিখতে হবে না, শুধু? হ্যাঁ হ্যাঁ লিখতে হবে, লিখে দেন, যদি এনআইডি তে থাকে তাহলে লিখতে হবে।
হ্যাঁ লেখা আছে। তাহলে দিয়ে দেন, প্রবলেম নেই। এটা তো হচ্ছে আপনার ইনফরমেশন 100% সিকিউরিটেড, কারণ এটা হচ্ছে বাংলাদেশি অফিসিয়াল একটা সাইট, ঠিক আছে? জি। ব্যাংক অ্যাকাউন্ট তো ব্যাংক অ্যাকাউন্ট তো আমাদের ইনফরমেশন নিবেই, এটাই স্বাভাবিক। ইভেন এটা ঢাকাতে একটা শাখা আছে, আপনাদের ওইখানে আছে কিনা আমার জানা নাই, বাট ঢাকাতে একটা শাখা আছে এই পেইনারে। অনেকে হচ্ছে যে অ্যাকাউন্ট প্রবলেম হলে ডিরেক্টলি ওরা ওখানে যে কথা বলে হচ্ছে ওদের অ্যাকাউন্ট ঠিক করে নেয়, ঠিক আছে? আবার অনেকে হচ্ছে যে কার্ড রিসিভ করে ওখান থেকে, ভেরিফিকেশন অনেকের প্রবলেম হয়ে যায়, ভেরিফিকেশন করতে পারে না, ঠিক আছে? তখন আবার ওখানে যে ওদেরকে অ্যাপ্লাই করে ওদের বললে ওরা অ্যাপ্লাই করে দেয়, ঘন্টাখানেকের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করে দেয়, ঠিক আছে? বা হচ্ছে অনেক সময় ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করছে, অনেক সময় 19-20 হয় না। এই যেমন রিমন আমাকে একটু আগে প্রশ্ন করলো যে ভাই আমার আসলে আমার আরেকজনের অ্যাকাউন্ট হলে আমার অ্যাকাউন্ট হলে চলবে কিনা, আরেকজনের ইনফরমেশন হলে চলবে কিনা, এরকম অনেকে আছে ট্রাই করে দেখে, বুঝছেন? ট্রাই করে যখন করে দেখে তখন হচ্ছে পরবর্তীতে টাকা টাকা নিয়ে নেয়, টাকা ঢুকায় নেয়, তারপর হচ্ছে ওটা বের করতে পারে না, তখন যায় হচ্ছে ওদের অফিসে দৌড়ায়, এই আর কি। তবে যেহেতু ওদের অফিস আছে, এতটুকু আমাদের ভরসা যে না সমস্যা নাই, কোনো কিছু হলে তাদের কাছে যেতে পারো। বেশ দ্বিতীয় লাইনে যাব। আর এক লাইনে না হলে তো সেকেন্ড লাইনে যান। অ্যাড্রেস লাইনের কথা বলতেছেন না? জি। আচ্ছা, ওটা তো অপশনাল, মানে হচ্ছে এক লাইনে যদি কমপ্লিট করতে না পারেন তাহলে দ্বিতীয় লাইনে যেতে পারেন, এই আর কি। কিন্তু অনেক লম্বা দিয়ে রাখছে। স্বাভাবিক, আমাদের দেশের অ্যাড্রেস গুলো তো লম্বাই হয়। যেটা হচ্ছে যে আমাদের অনলাইন ভেরিফিকেশনের সময় অনেক সময় প্রবলেমে পড়ে যায়। দেশের বাইরে একটা সুবিধা আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট আইডি নামে একটা ইয়ে আছে। চঙ্গু চাকমা ভাই, চাকমা ভাই আছেন? ভাইয়া। অ্যাসিস্ট্যান্ট আইডি নামের একটা ইয়ে আছে না বাইরের দেশে? জি জি। ওইটা অনেকটা সুবিধা, সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক বলে, হ্যাঁ, নাম্বার বলে। ওটা দিয়ে তো পেপারও খুললে ভাইয়া। ওইটা হচ্ছে যে আপনি ডিরেক্টলি কোনো কিছু দেওয়া লাগবে না, আপনার স্টেট নাম্বারটা, জিপ কোডটা দিবেন, সিটি দিবেন, আর হচ্ছে ওই নাম্বারটা দিয়ে দিবেন। ওরা আপনার ইনফরমেশন সম্পূর্ণ বের করে ফেলতে পারবে, আপনার ঠিকানা ঠিকঠাক আছে কিনা, ঠিকানা ঠিক আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। ভালো একটা ব্যাপার। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে সুবিধা হয়, আপনার অনলাইনে ব্যাংক ট্যাঙ্ক খোলার জন্য অনেক ইজি হয়ে যায়। টঙ্গু চাকমা ভাই কি ব্যাংক অ্যাকাউন্ট নিছেন? ব্যাংক অ্যাকাউন্ট? জি, ইউএসএ। কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট? জি ভাইয়া। আচ্ছা, তো ওখানে হচ্ছে যে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে ওখানে আমি এতক্ষণ তো আমার রেকর্ড পাস করা ছিল, তো যেটা হচ্ছে যে আপনার ইনফরমেশন লিকেজের চিন্তা করে হচ্ছে পাস করে রাখছিলাম। তো ওখানে যেটা করছি এটা হচ্ছে যে আমাদের ভেরিফিকেশন করছি, দেন হচ্ছে যে আমাদের অ্যাড্রেসটা দিলাম, আমাদের ফোন নাম্বারের কোডটা নিলাম, দেন হচ্ছে যে ওখান থেকে এরপরে আমাদের এনআইডিটা চাইলো, সিকিউরিটি কোশ্চেন চাইছে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে দিচ্ছে, ওগুলো সেট আপ করার পরে হচ্ছে যে এরপরে কি এই তো আর তো কিছু না। দেন ওটা শেষ হওয়ার পরে আবার একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট চাইতেছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সবারই এখন অলমোস্ট যেটা হচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট আছে, আমরা সেটাই অ্যাড করে নিব। ওটা অ্যাড করে হচ্ছে যে আমরা আপাতত ভাইয়া, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ। জি ভাইয়া বলেন। আমি যখন লগ ইন করছি তখন ওই 2 স্টেপ ভেরিফিকেশন এটা চাচ্ছে, এটা টার্ন অন করবো? এটা টার্ন অন করেন, যদি ফোন নাম্বার আপনার সাথে থাকে অল টাইম টার্ন অন করে নেন, এটা ভালো, তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি ভালো থাকবে, ঠিক আছে? যদি ফোন নাম্বার টার্ন। সবসময় আপনার কাছে রাখতে পারেন তাহলে এটা করেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন আবার কি চাচ্ছে? কি লেখা? কোড। আচ্ছা, কোডটা চাচ্ছে। হ্যাঁ, কোড আসবে আরেকটা। একটু দাঁড়ান, দাঁড়ান, মা কাজ করতেছে। 2 মিনিট।
ভাইয়া এখানে আবার আসছে আপডেট ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন। আপডেট অ্যাকাউন্ট ইনফরমেশন কি আসছে? পার্সোনাল না হলে শেয়ার করেন দেখি। আপনি তো এখনো কোনো পার্সোনাল ইনফরমেশন এখানে নাই, আর কিছু চাইবেন? আচ্ছা ভাই কথা বলি না। ওকে, এখানে আমার হচ্ছে যে স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। যাক, তো এখানে হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চেন 1 এন্ড 2। আপনি মাত্র একটা সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করছেন না? আপনাকে জি হচ্ছে আরো দুটো সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করতে বলতেছে, ঠিক আছে? আপনি অ্যাড করে দেন, স্কিপ পাস করে অ্যাড করে নেন। ভাই সিকিউরিটি কোশ্চেন গুলো কেমন হইতে পারে, মানে মানে কি ধরনের হইতে পারে ভাই? আপা একটা কাজ করেন, একটা সিকিউরিটি কোয়েশ্চেন একটু ওপেন করে দেখান কি কি সিকিউরিটি কোয়েশ্চেন থাকে আপনি দেওয়ার আগে, অ্যানসার দেওয়ার আগে আর কি। জি ভাই দেখা যাচ্ছে। এই যে দেখো কি কি প্রশ্ন আসতেছে, ঠিক আছে? এখানে হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর সাপোজ ইলডিস লাইভিং থেকে হচ্ছে কিছু প্রশ্ন আছে, এগুলো আসলে এমন কোনো প্রশ্ন না তোমার নিজের রিলেটেড বা আপনার নিজের রিলেটেড হচ্ছে কিছু প্রশ্ন, যেমন হোয়াট ইজ ইউর ফার্স্ট মডেল কার, মানে আপনার যে প্রথম গাড়ি ছিল সেই গাড়িটার মডেল কত, এগুলো হচ্ছে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন। তো ভবিষ্যতে আমি বললাম যেটা, যদি আপনি কখনো আপনার অ্যাক্সেসটা হারায় ফেলেন, আপনি হচ্ছে এই প্রশ্নগুলো অ্যান্সার করে আপনার অ্যাকাউন্টটা ব্যাক পেতে পারেন, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এই টাইপের প্রশ্নগুলি থাকবে। তো এবার ঠিক আছে আপা, আপনি করেন। বুঝতে পারছো ইমন? জি ভাই বুঝছি। এখানে নিজে ইনক্লুডেড কোনো প্রশ্ন করতে পারবো না নাকি এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে সেখান থেকে? যেগুলো আছে এগুলো, এর বাইরে কিছু না। বাট এখানে যেগুলো আছে এগুলো তোমার অলমোস্ট তোমার মন মতোই হবে, ঠিক আছে? চাকমা ভাই আছেন? চাকমা ভাই ভাইয়া। আছেন আপনি? জি ভাইয়া। ওকে, দেখতেছেন পারবেন না এরপরে নিজেরটা করতে? হ্যাঁ ভাইয়া পারবো। আমার একটু লেট হচ্ছে, আমি কোয়েশ্চেন লিখে রাখতেছি এই জন্য, আমি হ্যাঁ নিজেই হ্যাঁ, ভুলে যাব। সমস্যা নাই, লিখে নেন, পরে ভুলে যাবেন। জি ভাইয়া। আর এই অ্যাকাউন্ট হচ্ছে আপনার সবকিছু চলে গেল, ইমেলও যদি চলে যায়, আপনি জি সিকিউরিটি কোশ্চেনটা হলো হচ্ছে আপনার জাস্ট ফোন নাম্বার, আর সিকিউরিটি কোশ্চেনটা হলো হচ্ছে আপনি এটা ব্যাক করে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, এতক্ষণ ছবি তুলে নিয়েছিলাম, ওর ছেলে মোবাইল নিয়ে গেছে তো, এর হুজুর ওকে পড়া রেকর্ড করে দিবে, তাই লিখে নিতে হচ্ছে। আর ছবি তোলা থেকে লিখে রাখাটাই ভালো, কারণ কাগজটা যত্ন থাকবে। জি হয়েছে ভাইয়া। ওকে, দেন সাবমিট দেন। সাবমিট নাও। জি। এখানে আমার যে কাস্টমার আইডি আসছে এটা কি লিখে নিতে হবে? এর আগে আরেকটা কোশ্চেন ছিল, সেটা কথা বলছেন? না, এখানে ওই কোয়েশ্চেন গুলো সাবমিট করার পরে জি। এখানে কাস্টমার আইডি দেখাচ্ছে। কাস্টমার কোন আইডি দেখি, শেয়ার করেন।
Okay, you have information to submit a verification center. ওকে, এখন কাস্টমার আইডি যেটা, এটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট আপনার ইসে সেভ করে নিতে পারেন, ঠিক আছে? জি ভাই। তো আপনার অ্যাকাউন্টটা হচ্ছে বেসিক লেভেলে ক্রিয়েট করা হয়েছে, এখন হচ্ছে ভেরিফিকেশনের পালা, ঠিক আছে? তো ওকে, এখন হচ্ছে যে আপনার এটা সাবমিট নাওতে ক্লিক করেন ইউর ইনফরমেশন। ঠিক আছে, এবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন একটা নোটিফিকেশন আসছে, দেখেন তো কি আসছে সেটা। এডিট প্রোফাইল ইউএসডি প্যানেল, আচ্ছা আচ্ছা, ওকে। লাস্ট ভিজিট এখন পর্যন্ত কাউন্ট করা হয় নাই, তো আপনি আবার হোমে চলে যান। এইটাই? না না, পেন আর হোমে, এই যে হোম বাটন, পেন সাইটে যেটা, হ্যাঁ ওকে। এখান থেকে একটু স্ক্রল করেন, আশেপাশে একটু দেখে নেন, ভিউটি দেখে নেন, তারপর হচ্ছে যান সাবমিট করতে। এত কষ্ট করে ক্রিয়েট করলেন, একটু দেখে নেবেন না? ওকে, এখন তো খালি, নাথিং টু সি। এখানে যখন ওই ডলারের ভিড় লেগে যাবে তখন হচ্ছে দেখতে এটা ভালো লাগবে, ঠিক আছে? এখন আপাতত এটা ভালো লাগবে না। তো আপনি ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার, তো এখন হচ্ছে আপনাকে ইনফরমেশন সাবমিট করতে হবে। তো সাবমিট নাও দেন, কিভাবে কি করতে হবে? ওটা হচ্ছে যে আপনার জাস্ট নাম্বার দিবেন, আর তো কিছু দেন নাই। এখন হচ্ছে হয়তো আপনাকে ছবিটা দিতে হতে পারে, ঠিক আছে? সাবমিট নাও দেন। এর আগে হচ্ছে আমি পাসপোর্ট দিয়ে করছি, তো পাসপোর্টে হচ্ছে যে এর আগে যে কটাই করছি পাসপোর্টে করা হয়েছে, এনআইডি দিয়ে করা হয়নি। তো এবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন দেন, ক্লিক করেন। এখন দেখেন, টু অ্যাভয়েড পোটেনশিয়াল ডিলাইস we have few more details to verify your account, তো গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, এটাতে ক্লিক করেন। এখন দেখেন, একটু স্ক্রল করেন, তো দেখেন আপলোড বোথ অফ ফ্রন্ট এন্ড ব্যাক সাইড অফ ইউর আইডি ডকুমেন্ট। তো এটা হচ্ছে যে আপনি আপনার এনআইডির প্রথম পার্টের একটা ছবি আর পিছনের পার্টটা একটা ছবি এখানে অ্যাড করবেন, অ্যাড করে সাবমিট করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি এর আগে ইনফরমেশন সব দিয়ে থাকেন, সুন্দর দিয়ে থাকেন, তাহলে হয়ে যাবে। আর এটা যদি এখন দেন, এটা হচ্ছে ঘন্টা খানিকের মধ্যে আপনাকে ভেরিফাই করে দিবে, ঠিক আছে? কিভাবে দিব ভাইয়া? তো আপনার কাছে ছবি তোলা আছে আপনার এনআইডি ফ্রন্ট এন্ড ব্যাকের? এখন তুলবো? হ্যাঁ, এখন তুলে হচ্ছে যে আপনি এখানে ফ্রন্ট পার্ট দিবেন, এই যে উপরেরটা, দেন আমি নিচে। এখন তুলে এটা ওই হোয়াটসঅ্যাপে করে এখানে নিয়ে আসবো? হ্যাঁ পারেন, ওটাও করতে পারেন, হোয়াটসঅ্যাপে করে এখানে নিয়ে আসেন। তারপর হচ্ছে এখানে প্রথমে উপরেরটা হচ্ছে প্রথম পার্ট দিবেন, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পার্টটা সাবমিট করবেন, ঠিক আছে? তাহলেই হবে। কোথায় ভাইয়া উপরের পার্ট নিচের পার্ট? দাঁড়ান, হ্যাঁ ই হয় না, এটা হচ্ছে আপনার, এই যে আমি মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট হবে, ঠিক আছে? এখানে এই যে ব্রাউজে ক্লিক করলে বা অ্যাড বাটনে ক্লিক করলে হচ্ছে আপনাকে ওই ফাইল অ্যাক্সেস করতে দিবে, আপনার পিসিতে যেভাবে আমরা ফাইল আপলোড করি না, জি, ওইরকম অপশন চলে আসবে। তো আপনি এটা করবেন, এখন হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের ছবি তুলে এখানেই করেন। তো আগে হচ্ছে আমরা এটা ভেরিফাই করে নেব, তারপর হচ্ছে আমাদের সব অ্যাকাউন্টের খেলা, ঠিক আছে? জি, আচ্ছা, তাহলে আমি আগে ছবি তুলে নিই। হ্যাঁ, আগে ছবি তুলে নেন, স্ক্রিন পাস করে নিতে পারেন, অসুবিধা নেই। আর ছবিটা একটু যেন ক্লিয়ার হয়, হ্যাঁ দেখবেন যেন যে বাইরের আলো বা শাইন যেন আপনার কার্ডের উপরে না থাকে। যদি শাইনটা থাকে তাহলে হচ্ছে যে আপনারই হবে। বলতেছিলাম, যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্স বাটন দিয়ে ক্লিক করবেন, আর যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট বাটনে ক্লিক করতে পারেন। তো সবারই হচ্ছে স্মার্ট আইডি আছে এখন, স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড। অবশ্যই এটা স্মার্ট আইডি হতে হবে, ঠিক আছে? আমাদের যে
ওল্ড যেটা আছে সেটা দিয়ে আসলে হবে না। তবে যদি আপনাদের অনলাইন যে কপিটা মানে স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন এখন পর্যন্ত কার্ড আসে নাই, সেই ক্ষেত্রে যে অনলাইন কপিটা সেটা হয়তো ইউজ করা যাইতে পারে, সেটা ইউজ করা যায়। সেটা হচ্ছে যে আপনার ডিজিটটা যদি ওই নিউ স্মার্ট আইডি কার্ডের হয়ে যায়, ঠিক আছে, তখন ইউজ করা যাবে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওল্ড আইডি কার্ডের তো ডিজিটটা একটু বেশি, তাই না? আমাদের নিউ স্মার্ট আইডি কার্ডে কিন্তু ডিজিটগুলো একটু কম, খেয়াল করছেন? জি ভাই, আমার তো এখানে যে ওটা হচ্ছে অনলাইন কপি দিয়ে করা যাবে। অনলাইন কপি হচ্ছে যে যেভাবে পিডিএফ ফাইলে ডাউনলোড করতেছেন ওইভাবে দিলেও হয়। কারণ এই যে এখানে দেখেন আপনার 3-4টা ফরম্যাট নেই, যেটা হচ্ছে জেপিজি, পিএনজি, গিফ, টিআইএফএফ, দেন হচ্ছে পিডিএফ। তো পিডিএফ যে অনলাইন যে ভার্সনটা, ঠিক আছে, ওইটা দিয়ে দিলেও হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি উপরে অ্যান্ড নিচে দুই জায়গায় হচ্ছে নিজের একটা আইডি আপনি সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে ওরা বুঝে নেবে যে এটা অনলাইন কপি। তো অনেক সময় হচ্ছে যে আমরা যখন ওই স্ক্যান কপি নেই, মানে হচ্ছে যে আমাদের এনআইডি কার্ড আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেই, তখন হচ্ছে যে আমাদের ওই স্ক্যান কপিটা পিডিএফ ফাইলে রাখা হয় বেশিরভাগ সময়। আবার অনেকে জেপিজি ফরম্যাটে করে নেয়। তো ওইটা আপনি করতে পারেন। আপনি স্মার্ট আইডি কার্ড যদি স্ক্যানার দিয়ে স্ক্যান করা থাকে আপনি সেই পিডিএফটা এখানে দিতে পারবেন, সমস্যা নাই, ওরা হচ্ছে ভেরিফাই করে নেবে। তবে আপনি মোবাইল দিয়ে যেটা করে দিবেন সেটা আরো সেটাও হয়, প্রবলেম নেই। তো আপনি যেইভাবে আপনার সুবিধা আপনি করেন, এটাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আপনার সাকসেসফুল হয়েছে, মানে এতক্ষণ রেকর্ড অফ ছিল তো এই সাকসেসফুল ভেরিফাইড। এখন হচ্ছে যে আপনি ব্যাকে চলে যান, আপনার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে যদি তারা আপনাকে কোনো ইনফরমেশন আপনার ইনক্রিপ্টেড পায়, মানে তাদের কাছে হচ্ছে কোনো ইনফরমেশন তাদের কাছে যদি প্রপারলি না থাকে, মানে তারা না পেয়ে থাকে, তাহলে হচ্ছে আপনাকে আবার তারা ইমেলে বা হচ্ছে ইমেলে জানাবে আপনাকে যে আপনার এখানে এই ইনফরমেশনটা হয়তো ভ্যালিডেট না, এরকম কিছু, ঠিক আছে? তো আপনি হচ্ছে প্রোভাইড বিজনেস ডিটেইলসে ক্লিক করেন। তো এখানে গ্লোবাল পেমেন্ট সার্ভিস নো অ্যাবাউট ইউর বিজনেস, তো এটাতে একটু ক্লিক করে দেন, ওদের কিছু ইনফরমেশন দিয়ে দেন। কোনটা ভাইয়া, এটা? হ্যাঁ হ্যাঁ এটা। তো এখানে হচ্ছে দেখেন সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্য বেস্ট ডিসক্রাইব ইউর গুড সার্ভিস এবার দ্য পেড। এখানে আপনি এখান থেকে একটা ড্রপ ডাউন মেনু পেয়ে যাবেন, ওখান থেকে সিলেক্ট করে দেন একটা, ঠিক আছে? তো এখানে দেখেন আর একটু একটু নিচে স্ক্রল করেন, তো এখানে কিছু অপশন পাইছেন। তো এর থেকে আপনি কি করতেছেন? আপনি কি ডিজাইন মাল্টিমিডিয়াতে আছেন, রাইটিং ট্রান্সলেশন, সেলস এন্ড মার্কেটিং, কনসালটেন্ট ম্যানেজমেন্ট? তো আমরা তো সেলস এন্ড মার্কেটিং করতেছি, তাই না? এটা সিলেক্ট করে দেন। তো আমরা এই ইনফরমেশনটুকু একটু দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের প্রোফাইলগুলো একটু ভারী থাকবে, ঠিক আছে, এন্ড সিকিউরিটেড থাকবে। তো হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড? তো অনেকে এগুলো ছাড়া কাজ করে, কাজ করা যায়, অসুবিধা নাই, ঠিক আছে? এসইও। হোয়াট সার্ভিস ইউ, ডিজিটাল কন্টেন্ট সার্ভিস, সেলস, এসইও, সোশ্যাল মিডিয়া, আপনি তো সবই দেন, ঠিক আছে? তো আপনি এসইও দেন, আপনি এসইও প্রোভাইড করেন আগে। তারপর হচ্ছে প্রোভাইড দ্য ইউআরএল টু ইউর অনলাইন স্টোর অর ওয়েবসাইট, ঠিক আছে? যদি আপনার ওয়েবসাইট থাকে, ঠিক আছে, চাইলে আপনি দিতে পারেন। তো আপনার তো নাই, তো স্কিপ করেন, ঠিক আছে? তারপর হোয়াট ইজ ইউর কানেকশন টু দ্য ওয়েবসাইট প্রোভাইডেড। তো যেহেতু ওয়েবসাইট নাই তো এটাও নাই, তো সাবমিট করে দেন, আপাতত এইটুকুই সাবমিট করে দেন। রিকোয়ার্ড ফিল, আচ্ছা এখানে ইনফরমেশন চাচ্ছে। এটা মনে হয় ভাই সেলস এন্ড মার্কেটিং খুঁজে পাবে। ঠিক আছে। আদার্স, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, টেল আস উইথ অ্যাবাউট ইউর বিজনেস, দ্য পেইং ফর ইউ। আচ্ছা এখানে হচ্ছে যে আপনার ইউআরএলটা দিতে হবে। তো আপনি এটা না দিলেও চলবে, প্রবলেম নাই। আপনি এখান থেকে আদার্স অপশনে ক্লিক করে দেখেন তো এই অপশনগুলো পান কিনা। আদার্স অপশনে ক্লিক করে এখানে না, এখানে না, এই যে এসইও, আদার্স অপশনে ক্লিক করেন না, অপশন বাইরে ক্লিক করেন একটু না, সেম। তো এটা হচ্ছে যদি এখন আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, তো ভবিষ্যতে আপনাদের ওয়েবসাইট হয়ে যাবে, লিংক হয়ে যাবে, তখন দিয়েন। আপাতত এটা থাকুক, সমস্যা নেই, এটা প্রবলেম নেই। আপনার হচ্ছে ভেরিফাইড হওয়াটা জরুরি।
তো ব্যাক করেন, অসুবিধা নেই, মেইন হোমে চলে যান। ঠিক আছে, উপরে যান, এবার হোমে ক্লিক করেন। তো আচ্ছা, তো এখন দেখেন আপনি সাবমিট করে দিয়েছেন। আপ চুপ কর। ভাই 1 মিনিট উঠতে পারবো? শিওর। তো এখানে হচ্ছে যে চাকমা ভাই এখানে আমি একটা অফার পাঠাইছি তার গিগ থেকে, মেসেজ করছি যে আমাকে একটা করেন। একটা মজার জিনিস দেখেন, তার ইনবক্সে কোনো বায়ারের নক নাই, প্রথম বায়ার নক দিছে, প্রথম বায়ারে অর্ডার দিছে, বুঝতে পারছেন? এখান থেকে এই যে দেখেন অফার ক্রিয়েট থেকে অ্যান অফার, ঠিক আছে? যদি মানে বায়ার যদি আমার গিগে মনে করেন যে $7 আছে, হ্যাঁ, এখন বায়ার যদি $5 দিতে চায় তখন আমাকে এটা করতে হবে, এই একটা কাস্টম অফার এখানে অ্যামাউন্ট লিখতে হবে, মনে করেন $5। এখন ওনার কিন্তু যেটা আমি নক দিয়েছি সেটা কিন্তু $10 ছিল, ঠিক আছে? এখন উনি আচ্ছা আমার জন্য একটা $5 অর্ডার দিতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ডেলিভারি দিব হচ্ছে 2 দিনের, মনে করেন। জি। ভাই তাহলে প্রথমে আপনি কাজের অফার দিছেন, আবার এটাকে না, চাকমা ভাইকে প্রথম আবার কাজের অফার না, ওনাকে হচ্ছে আমি মেসেজ করছি, ঠিক আছে? মেসেজ করলে আপনি বায়ার যদি বলে তার কাস্টম অফার লাগবে বা হচ্ছে কাস্টম অর্ডার লাগবে, তখন হচ্ছে এইভাবে আপনি কাস্টম অর্ডার দিবেন, ঠিক আছে? এই দেখেন উনি হচ্ছে এডিট করতেছে কিভাবে, কি করতেছে, রিভিশন টাইমটা কম বেশ করতেছে, ডেলিভারি টাইমটাও কম বেশ করতেছে, যেহেতু প্রাইস আপ ডাউন হবে, তাই না? হ্যাঁ, ওই হাঁটতে পারেন না, সরি। আচ্ছা ঠিক আছে, এখানে মনে করেন আমি কি দিব, টার্গেট অডিয়েন্স রিসার্চ দিব, কন্টেন্ট অপটিমাইজেশন, মনে করেন এগুলো দিলাম। দুইটা দিল, ঠিক আছে? এখন এখানে লিখতে হবে, এবার ডিসক্রাইব করেন আপনি। যে কোনো একটা ডিসক্রাইব করলে হবে। এবার ডিসক্রাইব হ্যাঁ, করেন যে আমার মনে হচ্ছে এটা আপনার জন্য হবে, যদি আরো কিছু কম বেশ করতে হয় বলেন। তা দিয়ে দিলাম। ওকে, তো এখানে হচ্ছে যে আপনি চাইলে আরো কম বেশ করে দেন, ঠিক আছে, প্রবলেম নেই। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনাদের এই মেসেজগুলো সবসময় চেকে রাখবেন, কারণ হচ্ছে আপনাকে কখন হচ্ছে যে এটাই হবে ঠিক নাই, আপনি হচ্ছে রেসপন্স লেট খেয়ে যাবেন, ঠিক আছে? আমি কিন্তু এখানে অনেক লেট করছি ভাই, ওই কাস্টমার হতে জানি না তো, এটা রিসার্চ করে তারপর দিয়ে দিয়েছি। হ্যাঁ, লেট করছেন। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমি চাইলেই অফারটাকে রিফিউজ করতে পারবো, আমার কাছে অপশন আসবে কন্টিনিউ এন্ড নো থ্যাঙ্কস, আমার অফার ভালো লাগে নাই, নো থ্যাঙ্কস দিয়ে দিলে অফার ভালো লাগে নাই, ঠিক আছে? নো থ্যাঙ্কস দিতে গেলে আবার যদি আমি কিছু বলতে চাই তাও অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? তো বায়ার হচ্ছে যে আপনার যে রিকোয়ারমেন্ট সে লিখবে, লিখে হচ্ছে যে আপনি এখান থেকে একটা কাস্টম বিল করে দিবেন, আবার ডিসক্রিপশনে লিখে দিবেন, কিছু লিখে দিয়ে হচ্ছে তাকে অফারটা পাঠাবেন। তো আশা করি কাস্টম অফারটা কিভাবে বিল্ড করতে হয়, পাঠাতে হয়, এটা অলরেডি আপনাদের বোঝা হয়ে গেছে, ঠিক আছে? কি বলেন? তো আমাদের হচ্ছে যে পেয়ার অ্যাকাউন্টটা খোলার একটা কথা ছিল। তো পেয়ার অ্যাকাউন্টটা আমরা পেইনার যেভাবে খুলছি, এখানে অনেক ইনফরমেশন চাই, তো ইনফরমেশন গুলো করতে পারেন। তো পেয়ার অ্যাকাউন্টটা কেন বলছিলাম, এখন হচ্ছে যে আমাদের হাতে সময় আছে মাত্র 15 মিনিট, তো আমরা হচ্ছে আজকে পেয়ার অ্যাকাউন্ট খুলবো না। তো আমি হচ্ছে জাস্ট আপনাদের কিছু নাম দেখাই দিই, ঠিক আছে? কিছু নাম দেখাই দিই, সেটা হচ্ছে যে
এখানে আমার পেয়ার অ্যাকাউন্ট আছে, আমি পেয়ার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা দেখাই দিই, একটু দেখেন কেমন দেখায়। শেয়ার আপ করতেছি ভাই। হ্যাঁ, আপনি শেয়ার অফ করে দেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট, এটা অনেকটা পেপালের মতো, এখানে অ্যাকাউন্ট নাম্বার টাম্বার সবই আছে। তো এইটা হচ্ছে যে আপনি ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ইউএসডি সব একসাথে রাখতে পারবেন, এই কারণে হচ্ছে আমি এটা রেফার করতেছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আপনি কার্ড থেকে হচ্ছে ডিরেক্টলি পেমেন্ট নিতে পারবেন, পেপাল থেকে ডিরেক্টলি পেমেন্ট নিতে পারবেন এখানে, ঠিক আছে। তো আমাদের দেশে যেহেতু এই নাই, পেপাল নাই, তো সেহেতু হচ্ছে এটা আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট হয়ে যায়। যদি একটু ট্রানজাকশন রেটটা একটু বেশি, তো বুঝতেই পারতেছেন কোনো কিছু করতে হলে তো কোনো কিছুই করতে হবে, কম্প্রোমাইজ তো করতে হবে। এখান থেকে অ্যাড মানিতে আসলে হচ্ছে যে এটা অ্যাডে আসলে হচ্ছে এখান থেকে আপনি কার্ড দিয়ে, এই দেখেন এখান থেকে মাস্টার কার্ড, ভিসা কার্ড, তারপর হচ্ছে ম্যাস্ট্রো, ক্যাশ, ঠিক আছে, এগুলো থেকে হচ্ছে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারেন। তো আমি মাস্টার কার্ড দিয়ে হচ্ছে এখান থেকে ইউএসডি পরিমাণ দিলে দেখেন যদি $1 দিই তাহলে হচ্ছে $1.06, ঠিক আছে। তো ওরা কি বলতেছে যে আমার 20% চার্জ কাটবে। তো কিছু কিছু কান্ট্রিতে হচ্ছে ওরা এই কার্ডগুলো অ্যাড করে না, মানে মাস্টার কার্ড, ভিসা কার্ড অ্যাড করে না, এখানে এগুলো লেখা আছে। তো অ্যাকাউন্ট খোলার জন্য হচ্ছে যে যে ইনফরমেশন এগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাজ লাইক পেইনারের মতোই, ঠিক আছে। আপনারা হচ্ছে পড়ে পড়ে দেখবেন, কারণ আপনারা সবাই ইংরেজি জানেন, আপনারা করতে পারবেন। তো আরেকটা আছে ওয়েব মানি, ওয়েব মানি। তো এটা একটা রাশিয়ান সাইট, বাট এটা অনেকটা ফেমাস। আমার এখানে মেবি এই ছিল, অ্যাকাউন্ট ছিল, ওকে, অ্যাকাউন্ট ছিল, বাট এটা মেবি এখানে সেভ করা নাই, হয়তো বা ডিসেবল হয়েছে। যাই হোক, এটা একটা আছে, এখানেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেভাবে করবেন সেটা হচ্ছে যে আপনার এখান থেকে অপশন, আচ্ছা ওখানে তো আপনার সাইন ইন একটা অপশন ছিলই। তো এটা একটা রাশিয়ান সাইট, এই যে সাইন আপ, এখান থেকে ক্লিক করলে আপনি ডিরেক্টলি করতে পারবেন, এখানে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। আর এরপরে আছে আপনার পেপাল, পেইনার, তারপর হচ্ছে পেয়ার, ওয়েব মানি, দেন হচ্ছে আপনার স্ক্রিন, এটা একটা আছে। আপনাদের ভবিষ্যতে লাগবে তাই হচ্ছে বলে দিচ্ছে, এগুলো আপনাদের ইউজ করতে পারেন। তো স্কিল মাই অ্যাকাউন্ট, এটা হচ্ছে যে আপনি করতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলে রাখবেন, অসুবিধা নাই, অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা পয়সা লাগে না কোথাও, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনার স্কিল, তারপর আর কি আছে, আচ্ছা কয়েনবেজ একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন যদি আপনাদের কখনো দরকার পড়ে। সবার লাগবে না, এখানে কয়েনবেজ সবার দরকার নাই, এটা অনেকটা সিকিউরিটির একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এতটুকু আশা করি যথেষ্ট, এর বেশি লাগবে না। আর যেটা হচ্ছে যে যদি আপনি ডাইরেক্ট একটা কার্ড নিয়ে নেন তাহলে হচ্ছে যে আপনার এই অনলাইন কারেন্সি, অনলাইন এইগুলো হচ্ছে ইউজ করতে একটু সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে যে আমাদের ই নিয়ে পেইনার, পেপার, মানে পেমেন্ট মেথড নিয়ে হচ্ছে যে আমার কথাবার্তা, ঠিক আছে। এখন আপনাদের যদি ফাইবার নিয়ে হচ্ছে যে আরো কিছু বলা থাকে, ফাইবার নিয়ে যদি আরো কিছু বলা থাকে, প্রশ্ন থাকে, শেয়ার করতে পারেন, আমি বলি। আর এখানে যে লিস্টগুলো আছে, যদি কারো মনে হয় যে আরো কোনো সাইট আপনাদের দরকার আছে বা আপনাদের কোনো ইনফো দরকার, ঠিক আছে, পেমেন্ট মেথড নিয়ে আজ করতে পারেন, আমি হচ্ছে যে আপনাদের বলে দিব। যদি কোনো প্রবলেম ফেস করেন অ্যাকাউন্ট খোলার সময় আমাকে জানান, আমি সেগুলো শেয়ার করবো, প্রবলেম নেই, ঠিক আছে। তো আমাদের জি মূলত অফিসিয়ালি যেটা আমাদের দেখানো দরকার সেটা আমি দেখাইছি আর কি। তো আমাদের পেইনারটা যেহেতু বাংলাদেশ অফিসিয়ালি সাপোর্টেড, আর যেগুলো আছে এগুলো কিন্তু আপনার ধরতে গেলে অনেকটা ইলিগাল, কারণ যেহেতু সার্টিফাইড না তার মানে হচ্ছে ইলিগাল, তাই না? তো বুঝতে পারতেছেন গভর্নমেন্ট ইস্যু। আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে আপনারা ওনডিক্স ইউজ করতে পারবেন, অসুবিধা নাই, এন্ড আমি এখানে হেল্প করতে পারবো। ইভেন পেপালও যদি আপনার দরকার হয় সেটাও আমি ক্রিয়েট করতে জানি, ঠিক আছে। তো ওটাও প্রবলেম নেই, আপনাদের শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যে আপনাদের ফাইবারটা হচ্ছে যে কাজ করা নিয়ে অনেকটা দরকার, এন্ড আমি খুব শীঘ্রই হচ্ছে যে আপনাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেসে খুলে দিব। আপওয়ার্কে কিন্তু অ্যাকাউন্ট অলরেডি আমরা খুলে ফেলছি, ঠিক আছে।
তো আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে যে নাহিদা আপার অ্যাকাউন্টটা ব্যান খাইছিল। তো নতুন যেটা খাইছে, পুরান যেটা ছিল, দুইটাই ব্যান হয়েছে নাহিদা আপার অ্যাকাউন্ট। তো তাকে হচ্ছে যে আবার নতুন করে মেবি ক্রিয়েট করতে হবে এরকম কিছু একটা। যাই হোক, এখন আমিও খুলি নাই ভাইয়া। আপনি যদি না খুলে থাকেন তাহলে এই ক্লাসটা দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনার খুলতে সুবিধা হবে। দেন হচ্ছে যে আর কি আপনাদের ফ্রিল্যান্স অ্যাকাউন্ট freelance.com একটা অ্যাকাউন্ট খুলে দিব, ঠিক আছে? এখানে আসো হ্যাঁ। ভাইয়া ফ্রিল্যান্স অ্যাকাউন্টে, হ্যাঁ আপনি বলেন। সবাই যে বিটকয়েন বলে, বিটকয়েনটা কি? আচ্ছা আচ্ছা, বিটকয়েন নিয়ে আমার বলার কথা ছিল, আমি ভুলে গেছি। যাই হোক, বিটিসি হচ্ছে, বিটকয়েনের সংক্ষিপ্ত হচ্ছে বিটিসি। যেমন বাংলাদেশ টাকাকে বিডিটি বলে না, ইউএস ডলারকে ইউএসডি বলে না, এরকমই বিটকয়েনকে সংক্ষেপে হচ্ছে বিটিসি বলে। বিটিসি হচ্ছে আপনার অনলাইন কারেন্সি, যার হচ্ছে বাস্তব কোনো ভ্যালু নাই। আই মিন বাহ্যিক, আমরা যেটাকে ফিজিক্যাল বলি, ঠিক আছে? ওরকম কোনো ভ্যালু নাই, বাট এটার অনেক ভ্যালু। আজকে রেট কত আছে চলুন একটু দেখে আসি। ওকে, স্ক্রিনটা শেয়ার করে নিন, না হলে আপনারা দেখবেন করতে। তো আজকে হচ্ছে যে আপনার, আমি লিখি ইউএসডি টু বিটিসি। তো আজকে রেট আছে $1। আচ্ছা, আমি এখানে 1 বিটকয়েন দিই। 1 বিটকয়েন হচ্ছে আপনার এখানে $16,185, ঠিক আছে? তো আসলে ও মাই গড, হ্যাঁ, আমরা কতদিন? যখন প্রথম বিটকয়েন নিছি তখন হচ্ছে বিটকয়েন আমরা যখন প্রথম বিটকয়েন সম্বন্ধে জানি, তখন আমাদের বিটকয়েনের ভ্যালু ছিল আপনার 400 এটা দিয়ে কি টাকা, করে ভাইয়া? বাংলা টাকায় 400 টাকা, 450 টাকা, ঠিক আছে? আর এটা হচ্ছে যে আপনার অনলাইন কারেন্সি, এটা হচ্ছে আপনার এই অনলাইন জগতের মুদ্রা আর কি। আমরা যেমন ইউনাইটেড স্টেটে কি চলে ইউএসডি, বাংলাদেশে কি চলে বিডিটি, কানাডাতে কি চলে কানাডিয়ান ডলার, আর অনলাইনে চলে বিটিসি, ঠিক আছে? তো অনলাইনে হচ্ছে আপনারা যেমন বাংলাদেশের টাকাকে কনভার্ট করে ইউএসডি করে ইউএসএ তে যে খরচ করেন না, এরকম অনলাইনে চাইলে হচ্ছে আপনার ইউএসডি কে কনভার্ট করে আপনি বিটিসি তে খরচ করতে পারবেন, ঠিক আছে? আর এটা আর্ন করা হয় মাইনিং করে, ঠিক আছে? এটা হচ্ছে মাইনিং করে এই ক্রিপ্টোকারেন্সি বের করা হয়, ঠিক আছে? এটা অনেক হিসাব নিকাশ আছে, আপনি এটা বুঝবেন না, বুঝলি? জাস্ট ওটা বুঝতে হলে যে আপনাকে অনেক কিছু রিসার্চ করে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে? আর কিছু স্ট্র্যাটেজি জানতে হবে। তো আপনি যদি মনে করেন যে মাইনিং করতে হলে যে আপনার একটা পিসি হলেই হয়ে যায়, ঠিক আছে? একটা পিসি, দেন হচ্ছে যে একটা হাই কনফিগারেশন পিসি লাগে, চ্যাম্পিয়ন পিসি হলে হয় না। হাই কনফিগারেশন পিসি, হাই কনফিগারেশন নেট, দেন এগুলো হচ্ছে আপনি সারাদিন মাইনিং এ দিয়ে দিবেন, আর্নিং হয়। তবে বাংলাদেশে এটা ইলিগেল, ঠিক আছে? বাংলাদেশে এটা ইলিগেল হয়ে আছে, এটা লিগেসি নাই। তো হচ্ছে যে আমরা যদি বিডিটি দেই, দেখেন বিডিটিতে কত টাকা আসে। বাংলাদেশে প্রায় 13,73,000 এক বিটকয়েনে, বাংলাদেশে প্রায় 13 লাখ টাকা। তো 1 বিটকয়েন কামাইতে অনেক কষ্ট আছে ভাই। একটা পাইলে তো বেশি। তাহলে এক- কিন্তু একটা বিটকয়েন আমাদের কাছে কামাইতে অনেক চাঁদের কষ্ট মতো, আছে। জি, আমাদের কাছে আকাশের চাঁদের মতো। আপনাদের কাছে আকাশের যেখানে চাঁদের মতো? ফাইবারে ফার্স্ট কাজ নিয়ে প্রাপ্ত করতেছে যেখানে। না, এখানে আপনি চাইলে করতে পারবেন, এগুলো বাংলাদেশে আসলে ইলিগেল। তো এই কারণে হচ্ছে যে মেথড জানা আছে সবই করে, মানে এগুলো মেথডও জানি, অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশে হচ্ছে আপনার ইলিগেল। তো আমরা হচ্ছে কোনো ইলিগেল এই সাথে যাই না, বুঝতে পারতেছেন। তো এই কারণে হচ্ছে যে শেয়ার করা হয় না। করা যায়, অনেকে হচ্ছে মান্থলি আপনার 5-6 লাখ ইনকাম করে এটা দিয়ে, ঠিক আছে? বাংলাদেশে হচ্ছে যে আমাদের যে নেট, আমরা তো লাইভ কনফারেন্স করতে আমাদের কষ্ট হয়ে যায়, আবার মাইনিং, এখানে হচ্ছে আপনার মাইনিং ফ্রিকোয়েন্সি, আপনার যদি নেট ফ্রিকোয়েন্সি যত ভালো হবে মাইনিং স্পিড তত ফাস্ট হবে, ঠিক আছে? তবে এখানে হচ্ছে যে আপনার হিসাব এরকম দেখেন, এটা হচ্ছে যে আপনার ইউএসডি কই, ইউএসডি 1, আবার বাংলাদেশি টাকাতে আসলো কেন?
দেখেন এই যে 1 2 3 4 চারটা শূন্য না, দেখেন তাহলে $10 হলো আপনার 6 এটাকে সাতোশি বলা হয়। এই যে এটা এতটুকুকে সাতোশি বলা হয়। 3টা ডিজিট পরে যে সংখ্যাটা থাকবে এটাকে সাতোশি বলা হয়। তো 62 সাতোশি বলা যায় এটাকে। তার মানে $10 62 সাতোশি। ঠিক আছে, এইগুলো অনেক হিসাব থেকে আসা যাবে, ইন্টারেস্টিং, বাট হচ্ছে যে অনেক কিছু আছে। আমি চাই না অনলাইনে এগুলো শেয়ার করে কোনো প্রবলেম হোক, তাই হচ্ছে যে এগুলো শেয়ার করতে চাচ্ছি না। ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখেন, এটা হচ্ছে আপনার অনলাইন কারেন্সি। ঠিক আছে, আমাদের এইটুকুই জানা যথেষ্ট। অনলি এতটুকু না, আরো আছে ক্রিপ্টোকারেন্সি লিস্ট। অনলি যে বিটিসি আছে তা না, ইথিয়াম আছে, এই যে দেখেন ইথিয়াম আছে, ইটিএইচ, তারপর হচ্ছে রিপেল আছে, এক্সআরপি, তারপর হচ্ছে লাইট কয়েন আছে, এলটিসি, থিটার আছে, ইউএসডিটি, বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, এটা আরেকটা, এটা হচ্ছে নোটের মতো বলে আর কি। এটা হচ্ছে বিটকয়েন ক্যাশ, বিসিএইচ, দেন হচ্ছে লিবারা, লাইব্রা আছে, এটা আমি আজকে নতুন দেখলাম। যাই হোক, এরকম অনেকগুলো আছে, তবে সবচেয়ে দামি হচ্ছে উনি। সবচেয়ে দামি হচ্ছে উনি। যাই হোক, অনলাইন কারেন্সি এন্ড এগুলো নিয়ে যদি আপনি ই করতে চান, এগুলো কথা বলতে গেলে অনেক কথা আসে। ঠিক আছে, তো আমাদের যতটুকু দরকার আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে, আমাদের যতটুকু দরকার আমরা অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে, এর বেশি